ভালোবাসা, মাফিয়া ও রহস্যর গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। কেমন? এই যে শুনছো, তোমাকে বলছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। করে থানা অবধি নিয়ে যাবে, কিন্তু তনুর কথায় পুরো দুনিয়াদারি উলটপালট হয়ে গিয়েছে আমার, তাই নিজেকে সঁপে দিয়েছিলাম পুলিশের কাছে। ভাই, সেটা একদম ভুল কাজ ছিল আপনার। ভালো করেই জানেন যে আপনি চেয়ার ছেড়ে দিলে কত মানুষ এই জায়গায় বসার জন্য খুন খারাপি শুরু করবে। তাছাড়া আপনি আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত হয়ে যেসব করেছেন সেসব মানুষের কল্যাণে আসছে, কিন্তু বাকিরা তো সমস্ত কিছু চুষে খাওয়ার জন্য পুরোপুরি হা করে বসে আছে। ভাই, আপনি এই সকল কিছু থেকে পিছিয়ে নামিয়েন না। মাহিন, সারা জীবন তো আর এসব করে চলবে না, কখনো না কখনো এইসব থেকে ছুটে আসতেই হতো। যাক, এবার একটা শক্ত রিজন পেয়ে গেছি। তনু, যাকে কিনা এত ভালোবাসতাম, সে আমাকে এইসবের জন্য ভুল বুঝল। সে আমাকে গুন্ডা পাশান খুনি বলে আখ্যায়িত করল। তাহলে সেসব কাজ দিয়ে আর কি হবে, যে কাজ দিয়ে হাজার হাজার মানুষকে হাতের ইশারায় নাচিয়েছি, অথচ যে মানুষটাই কিনা মূল্যবান ছিল আমার লাইফে, আমি তাকে ধরে রাখতে পারিনি। তাহলে এইসব কাজের আর মহত্ব কি? আমি সব কিছু ছেড়ে দিয়ে একদম গা ঢাকা দিয়ে দিব। ভাই, ভেবেচিন্তে বলছেন তো? তারপর থেকে শুরু হয়ে গেল সাধারণ জীবনযাপন। 2 দিন শহরে থেকে তারপরে শহর ছেড়ে গ্রামে চলে এসেছি। শহরে যে 2 দিন ছিলাম, সেই 2 দিন আমার সিমটা চালু ছিল। যারা যারা আমায় চিনত এবং যাদের কাছে আমার নাম্বার ছিল, সকলেই আমায় নানানভাবে অপমান করেছে। সমস্ত কিছু চুপচাপ সহ্য করে নিয়েছি 2 দিন। তারপর শহর থেকে আসার সময় সিমটা ভেঙে ফেলেছি। মাহিন অনেক কান্না করেছে বেচারা আমার জন্য, কিন্তু কি আর করার, এইসব তো ছাড়তেই হবে একদিন না একদিন। গ্রামে এসে মায়ের কাছে উঠেছি। মাও জানে শহরে সে খুন করার খবর। মাও আমায় জিজ্ঞেস করে, আকাশ তুই কেন? হ্যাঁ মা, কিন্তু তোমার ছেলে কোনো অন্যায় করেনি, সে মানুষের ভালোর জন্যই এমন করেছে। কি করেছিস জানিস না? তবে একটা কথা বলি, তুই আমার সন্তান, তো তোর উপর আমার বিশ্বাস আছে। তাছাড়া তোর এখন খারাপ সময় চলে, আমি মা হয়ে এখন তোকে আগলে রাখা উচিত, আর আমি সেটাই করব। আমি তোকে আগলে রাখবো। বাকি ভালো খারাপ কি করেছিস সেসবের জবাব তুই দিবি উপরওয়ালার কাছে। ভালোর জন্য করলেই ভালো, আর খারাপ কিছু করার জন্য করলে উপরে গিয়ে ছেলের প্রমাণ দিস না খোদার কাছে। মা, বিশ্বাস রাখতে পারো তোমার ছেলের ওপরে। তোমার ছেলে কোনোদিন কারো ক্ষতি বা কারো উপরে জুলুম করেনি। যাদেরকে মেরেছি আমি, তারা নেশার সাথে জড়িত। তারা চায় দেশটাকে তাদের আওতায় নিয়ে একদম ভেঙে মুচড়ে খেয়ে ছুঁড়ে ফেলে দিতে, তাই তাদেরকে ওপরে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা বাদ দে, আয় এবার বাসায় এসে ফ্রেশ হয়ে নে, আমি খাবার লাগিয়ে দিয়েছি। আর শোন, আগামী বছর মাস কোনো ধরনের বাইরেটায় যাইস না, নিজেকে একটু গা ঢাকা দিয়ে রাখিস। আচ্ছা মা, কি বলতে চাই আমি বুঝে গেছি। গল্পের পাঠক পাঠিকারা হয়তো আগে আমার মায়ের বিষয়টা জানতেন না। আসলে এটার কারণ হচ্ছে, আমার দুনিয়ার সাথে আমি আমার মাকে জড়িত করতে চাইনি, তাই এইসবে আনিনি। কিন্তু পরে না পেরে মাকে জড়িত করতে হলো। তবে অবশ্য মা আগে থেকে হালকা পাতলা কিছু জানতো আমার সম্পর্কে, কিন্তু কখনো কিছুই বলেনি, কারণ তিনার বিশ্বাস আছে তিনার ছেলের ওপরে। আজ 3 দিন হলো গ্রামে এসেছি, সব কিছুই পেছনে ফেলে রেখে এসেছি। আজকে মাফিয়ার পথটাও ছেড়ে দিব। সাথে সাথে কালো দুনিয়ার অনেক কয়েকটা মানুষের সাথে কথা বললাম যে আমি এই কালো নগরে আসা যাওয়া বন্ধ করে দিব, কিন্তু সবাই আমার কথা শুনতে নারাজ, কারণ তারা আমাকে অনেক ভালোবাসে। তাদের কথা হচ্ছে আমি যাই করি না কেন তাদের সাথে থাকতে হবে, কিন্তু আমি তো ছেড়ে দিবই। শেষমেশ আমায় আটকাতে না পেরে আন্ডারওয়ার্ল্ডের নামকরা মাফিয়া রুস্তম, যে কিনা সিঙ্গাপুরের মাফিয়া, সে বলে ওঠে, মাইকেল মুন্না, তুমি ভালো করে জানো এই কালো নগরীতে কেউ বড় আর কেউ ছোট না। প্রতিটা দেশের একজন বিশেষ করে মানুষ এই আন্ডারওয়ার্ল্ডের গ্যাংয়ের সাথে জড়িত। তবে তুমি সেটা ছেড়ে দিতে চাইছো। তোমার কথা অনুযায়ী আমাদের অন্য কাউকে নিতে হবে তোমার অবস্থানে, কিন্তু আমরা তোমার অবস্থানে অন্য কাউকে বসাবো না, কারণ এই টিমের সকল মানুষই আমরা একে অপরকে আপন ভাই মনে করি। তোমার সাথেও আমাদের তেমন সম্পর্ক হয়ে গেছে। তবে হ্যাঁ, রুলস মোতাবেক একজনকে তো নিতেই হবে তোমার অবস্থানে, কিন্তু আমরা সেই মানুষটাকে জাস্ট নাম মুখ আসতে দিব। ওর হাতে থাকবে না কোনো পাওয়ার,
না থাকবে আন্ডারওয়ার্ল্ডের কোনো মানুষের সাথে লিঙ্ক আপ। সে শুধু আন্ডারওয়ার্ল্ড মাফিয়াতে আছে, এই নামটাই পাওয়ারের জন্য ব্যবহার করতে পারবে। এছাড়া কোনো পাওয়ার তাকে দেওয়া হবে না। মাইকেল মুন্না, তোমার জন্য এই সিট আজীবন খালি পড়ে থাকবে। তোমার এই চেয়ারে আর কাউকে বসতে দিব না আমরা। তুমি যখনই ফিরে আসবে তখনই এই সিটে খালি পাবে বসার জন্য, না হয় আজীবন এই সিট আর কেউ পাবে না বাংলাদেশ থেকে। রুস্তম ভাই, কি যে বলবো ভাই, ভেবে পাচ্ছি না। আপনার সাথে কাজ না করলে ভালোবাসা কি সেটা আসলে বুঝতেই পারতাম না। মাফিয়ার অনেক মানুষ আছে যারা নিজের পাওয়ারের অপব্যবহার করে, যারা স্মাগলিং করে, যারা অস্ত্র ব্যবসায় জড়িত। অবশ্য তাদের পাওয়ার বহু আগ থেকেই, হয়তো মাফিয়া আসার আগ থেকেই। কিন্তু যে যাই হবে হোক, সকলের ভেতরে একটা ভালোবাসা আর মহাব্বত আছে টিমের প্রতি, টিমের মেম্বারের প্রতি। হ্যাঁ আকাশ ভাই, সেটাই। হয়তো মানুষ সবাই খারাপ সবার জায়গা থেকে আমরা, কিন্তু সেই খারাপ মানুষগুলো সুন্দরভাবে একটা টিম লিড করছি। কেউ কারো উপরে হামলা না, কেউ কারোর সাথে ঝামেলা না। ভাই, সত্যি অনেক কষ্ট হবে আমার, তবু আমার সরে যেতে হবে। আকাশ ভাই শেষ একটাই কথা বলবো, খালি আবারও ফিরে আসো তুমি, তোমার অপেক্ষায় থাকবো আমরা। ভালোবাসা টিমের প্রতি। তারপর কথাবার্তা বলে ফোনটা রেখে দিলাম। সেই রাতেই পুরোপুরি ভাইরাল হয়ে গেল দেশের মধ্যে যে মাইকেল মুন্নাকে মাফিয়া থেকে বিতাড়িত করা হয়েছে। অবশ্য এটার পেছনে আমারই হাত ছিল। আমি দেখতে চাইছি দেশের মানুষ এবার কেমনে কি করে। এবার যে বসবে আমার পজিশনে, সে কিভাবে সমস্ত কিছু লুটে খায় সেটাই দেখবো খালি। তাই বিতাড়িতর ঘটনা রটিয়েছি। দেখতে দেখতে 1 মাস কেটে গেল, কিন্তু আমার মন খারাপই আর চোখের পানি বন্ধ হয় না। তনুর জন্য বিশাল কান্না আসে, টিমের জন্যও অনেক খারাপ লাগে, কিন্তু সেসব আর আমার নেই বলে মনকে বুঝ দেওয়ার চেষ্টা করি। ধীরে ধীরে 6 মাস কেটে গেল। 6 মাসে দেশের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আমার সাথে চাল চেলেছে যে মিনিস্টার, সেই ইলেকশন জিতে গেছে। সে এখন প্রকাশ্যে অস্ত্রের ব্যবসা করে। বাকি শহরে এখন হাবিজাবি নানা রকমের গ্যাং উঠেছে, যারা মানুষকে প্রতিনিয়তই হেনস্থা করে যাচ্ছে। মানুষ থেকে চাঁদাবাজি করা থেকে নিয়ে শুরু করে বিভিন্ন পন্থায় টাকা হাতিয়ে নিচ্ছে। এই সমস্ত কিছু হচ্ছে বিভিন্ন দলবলের কারণে। আমি ঢাকায় যেসব দলবল কোনো কিছুই ছিল না, কিন্তু আমি মাফিয়া ছেড়ে দেওয়ার পর এসব হয়েছে। বুঝুক সবাই এবার আমার কি। আমি তো আজ বাদে কাল সেট হয়ে যাব, বাকি মরবে জনগণ। তাছাড়া ছোটখাটো একটা চাকরিতে জয়েনও দিয়ে দিয়েছি। 1 তারিখ আমার জয়েনিং দিন। এবার আমি আমার জীবনের প্রতি ফোকাস করব। অন্যদিকে তনু বেশ হাসি খুশি দিন কাটাচ্ছে কলেজ, বন্ধু বান্ধব আর বাসায় এসব নিয়ে। আকাশকে হারিয়ে তার ভেতরে খারাপ লাগা বলতে কিছু কাজ করছিল কিনা কে জানে। সে একদিন কলেজ শেষে বাড়ি যাচ্ছিল, তখন কিছু ছেলে পেলে রাস্তায় তার সাথে বাজে ব্যবহার করে। ছেলেগুলো তার শরীরের দিকে আঙুল উঁচিয়ে বাজে বাজে ইঙ্গিত করে কথা বলতে থাকে। আর সেই সময় রাস্তায় দিয়ে মাহিন যাচ্ছিল। তনুকে দেখে সে তাড়াতাড়ি ছুটে আসে। সে কোনোভাবে ছেলেগুলোর থেকে তনুকে বাঁচিয়ে নেয়। কি আপু, কেমন লাগলো এখন? অনেক ভালো লাগলো বুঝি, তাই না? আপু, এখন যে কোনো কথা বলছেন না। কিছুই বলার নেই আপনাকে, ধন্যবাদ ছাড়া। ধন্যবাদটা লাগবে না আমার, তবে হ্যাঁ, ধন্যবাদের বদলে কয়েকটা কথা শুনলেই হবে। জি বলেন। আজকের এই পরিস্থিতি কোনো না কোনোভাবে আপনি দায়ী। কারণ হলো, ভাই যখন মাইকেল মুন্নার হয়ে কাজ করত তখন দেশে এত কিছু হতো না। আর তাছাড়াও আপনার গায়ে এখন কেউ হাত দেওয়া তো দূরের কথা, চোখ তুলে তাকানোর মতো সাহস করতো না ভাইয়ের জন্য। কিন্তু ভাই খালি আপনার জন্যই সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে বহু দূরে সরে গেছে। আর মাইকেল মুন্না হয়ে কিনা ভাই কাজ করতো, সেও খারাপ মানুষ না। মাইকেল মুন্না বলেন আর শুধু মুন্নাই বলেন, যার ভয়ে পুরো দেশের মানুষ আতঙ্কে থাকতো, কেউ কোনো 2 নম্বরই করার সাহস পেত না। আজ দেখেন দৈনিক খবরে নারী ধর্ষণ আর অস্ত্র ব্যবসা নিয়ে খবর সম্প্রচার হচ্ছে। পুলিশ তাদেরকে আজ ধরে কালকে টাকার বিনিময়ে ছেড়ে দেয়। মোট কথা সবাই মিলে একটা সার্কেল করে ফেলেছে। সবাই সবাইকে সাপোর্ট করবে অর্থনৈতিক কাজে। আর সবচেয়ে বড় কথা, আকাশ ভাই যে কর্নেল ছেলেকে মেরেছে সে ছিল গোপনে নামকরা অস্ত্র ব্যবসায়ী। শুধু তাই নয়, বহু অর্থনৈতিক কাজে সে তলে তলে করত। ভাইয়ের হাতে যারা মরেছে তাদের মাকসাদ একটাই ছিল,
মাইকেল মুন্নাকে সবাই মিলে সরিয়ে দেশটাকে চুষে খাবে। আজ তারা তাই করছে। ভাই মাইকেল মুন্না অনেক কাছের লোক ছিল। ভাই মাইকেল মুন্নার থেকে দূরে সরে আসায় মাইকেল মুন্না আন্ডারওয়ার্ল্ড ছেড়ে দেয়। বিশ্বাস করবেন, সে যেদিন জিজ্ঞাসা করেছিলাম ভাইকে যে আকাশ ভাই আপনি এইসব থেকে দূরে সরলেন কেন, যেখানে মুন্নার মতো মাফিয়ার হাত আছে আপনার মাথার উপর, তখন তিনি শুধু আপনার কথাই বলেছিলেন। যেখানে এত পাওয়ার থেকেও ভালোবাসার মানুষটিকে আঁকড়ে রাখতে পারেনি, সেখানে এসব পাওয়ার দিয়ে কি আর হবে। তারপর ভাই এইসব ছেড়ে একদম বহু দূরে সরে যায়। আপু, আমি এই ভাইয়ের চোখে আপনার জন্য যে ভালোবাসা দেখেছি, আমার মনে হয় না এই দুনিয়ায় ভাইয়ের মতো আপনাকে আর কেউ ভালোবাসতে পারবে। আপনি ভাইয়াকে ছেড়ে দেওয়ার কোনো না কোনো সূত্র ধরে সেই সাইড এফেক্ট পুরো মাফিয়া পর্যন্ত পড়েছে। কারণ ভাইয়ের জন্য একান্ত মাইকেল মুন্না মাফিয়া ছেড়েছে, আর আপনার জন্য ভাই ছেড়েছে মাইকেল মুন্নাকে। মায়ের কথা শুনে তনুর ভিতরে কেমন যেন একটা খারাপ লাগা কাজ শুরু করে দিয়েছে আকাশের জন্য। সত্যি তো, দেশ অনেকটা বদলে গেছে এখন। দেশের প্রশাসন এই যখন খারাপ মানুষের সাথে যুক্ত, সেখানে আকাশের মতো মানুষ বিচার আদালতে খুলে বসা কোনো বড় বিষয় না। না, ভাইয়ের সাথে সেই 6 মাস আগে যোগাযোগ হয়েছে, তারপর আর কোনো কথা হয়নি। আমার তো মনে হয় ভাই জীবিত নাই, কারণ সে কষ্ট নিয়ে ভাই আপনার সামনে থেকে বিদায় নিয়েছে। মনে হয় না তিনি পৃথিবীতে আছেন, আর থাকলে হয়তো সেটাও না থাকার মতো। এবার তনুর বুকের ভেতর ছ্যাদ করে ওঠে। কেন জানি আকাশের জন্য বিশাল খারাপ লাগছে, কেন জানি বুক ফেটে কান্না আসছে আকাশের জন্য। আচ্ছা আপু, আমি চললাম। মাহিন চলে গেল আর তনুও বাসায় চলে আসলো। তনুর খারাপ লাগাটা ক্রমশ বেড়েই চলেছে। না, আমি আগামীকাল কলেজে গিয়ে আকাশের সম্পর্কে মানুষের কাছে যাচাই বাছাই করব। পরদিন সকালে তনু কলেজে চলে যায়। সে পুরনো সবাইকে আকাশের কথা জিজ্ঞেস করতে থাকে যে আকাশ কেমন ছিল। সবাই একই কথাই বলে, সে হয়তো নিজের জন্য খারাপ ছিল, কিন্তু মানুষের উপকার হয়েছে তার দ্বারা। এসব শুনে তনুর বুকের ভেতরটা আরও ফেটে যাচ্ছে। সে আর ক্লাসে যায় না। ক্লাস না করে কলেজের গণ্ডিতে একটি কোমর সমান পিলারে উঠে পা ঝুলিয়ে বসে আছে। তার চোখের কোণ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। হঠাৎ কলেজের বাইরে হাঙ্গামা শুরু হয়। তনু দেখতে পায় অনেক চিল্লাচিল্লি শুরু হয়েছে। কলেজের বাইরে অনেক মানুষ জমায়েত হয়েছে, আর কলেজের স্টুডেন্টরা সেদিকেই দৌড়ে যাচ্ছে। সেও যায় সেখানে। তারপর সেখানে গিয়ে দেখতে পায় তাদের কলেজের একটা ছেলেকে কে যেন মেরে রাস্তায় ফেলে রেখে গেছে। আশেপাশের মানুষজন বলছে যারা মেরেছে তারা দলবল নিয়ে এসেছিল, প্রায় 10 থেকে 15 জনের একটা গ্যাং। এদিকে আকাশ নিজের কাপড় চোপড় গুছিয়ে নিয়েছে চাকরিতে জয়েন করার জন্য। আকাশ কেমন যেন পাল্টে গিয়েছে। তার মুখ ভর্তি দাড়ি, তার চেহারা ফুলে গিয়েছে। সে নিজেই নিজেকে চিনতে পারছে না। আর তার মায়ের কাছ থেকে দোয়া নিয়ে এসে চাকরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। চাকরির সুবাদে আলাদা বাসা নিয়ে থাকে সে। আজ 1 মাস চাকরির। কিভাবে যে একটা মাস কাটিয়ে দিয়েছি চাকরির, জীবনে তা নিজেও বলতে পারবো না। যে এই চাকরি দিয়ে জীবন চালিয়ে নিব। পেছনের সমস্ত অতীত পুরোপুরি ভুলে গিয়েছি আমি। শুধু তনুকে ছাড়া এখনো মনে পড়ে তার কথা। যা খোদার হুকুম ছিল, সে আমায় ছেড়ে চলে গিয়েছে। আজ অফিস বন্ধ। সকালবেলায় উঠে চা হাতে নিয়ে আরেক হাতে খবরের কাগজটা নিয়ে উঠে পড়ছি। তখনই একটা লেখা দেখতে পেলাম, রূপসী মেয়ে নামক নতুন এক মেয়ে মাফিয়ার জন্ম নিয়েছে নাকি শহরে, যে নাকি পুরো শহরকে হাতের ইশারায় নাচিয়ে বেড়াচ্ছে, যাকে কিনা প্রশাসন দিন রাত তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে। কে এই রূপসী নারী যে কিনা পুরো শহরকে হাতের ইশারায় নাচিয়ে বেড়াচ্ছে, যার খোঁজে কিনা প্রশাসন রাত দিন এক করে দিয়েছে? কে এই মেয়ে? কি উদ্দেশ্য নিয়ে এই পথে নেমেছে? কে সে? এইসব নিয়ে বসে বসে ভাবছিলাম, তখনই মনে এলো টিভিতে মেয়েটাকে নিয়ে কোনো নিউজ কভার করছি কিনা দেখি তো। একটু টিভি চালু করে দিলাম। খবরের চ্যানেল চালু করা ছিল, তখনই টিভির পর্দায় সেই রূপসী মেয়েকে নিয়ে একটা সংবাদপত্র প্রচার হয়। টিভি স্ক্রিনে একটা কালো কাপড়ে মুখ বাঁধা মেয়ের ছবি তুলে ধরেছেন তারা। সেই কালো কাপড়ে মুখ বাঁধা মেয়ের প্রসঙ্গ নিয়ে বলতে শুরু করে, শহরের সমস্ত মানুষকে সাবধান থাকার অনুরোধ করছি, কারণ শহরে নতুন এক ক্রিমিনালের জন্ম হয়েছে, যাকে আপনারা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, যে কিনা গোপনে মানুষ হত্যা করছে এবং রাতের বেলায় শহরের নামি দামি লোকের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে সমস্ত টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা সবাই সাবধান এই ক্রিমিনালটার হাত থেকে। এই ক্রিমিনাল অল্প কিছু সময়ের মাঝে শহরে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
প্রশাসন তার সঠিক চাহিদা সম্পর্কে অবগত নয়। তার মোটিভ বা মাকসাদ কি আমরা কেউ কিছুই বলতে পারছি না। সবাইকে সতর্ক থাকার অনুরোধ রইল। রিপোর্টারের কথা শুনে পেট ফেটে একটা হাসি এলো। এর কারণ এতদিন পর তাদের ভেতরে ভয় ভীতি বলতে কিছু একটা দেখতে পেয়েছি। তবে অন্যদিকে বেশ অবাকই হচ্ছি এই মেয়ের কথা শুনে। কে এই মেয়ে আর কি করতে চাইছে সে, এইসব চিন্তা ভাবনা করছিলাম। তখনই পাশে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই হ্যালো মাইকেল। লোকটার মুখ থেকে আমার এই নাম শুনে থতমত খেয়ে গেলাম। এই যে, কে আপনি? আমি পলিটিশিয়ান শিকদার বলতেছি। কি চাই আপনার আমার কাছে? আর আপনি আমার তথ্য পেলেন কি করে? মুন্না বা আকাশ, যাই হোক, প্লিজ হেল্প মি। আর আমি তথ্য বহু কষ্টে জোগাড় করেছি। কিসের হেল্প? আর আমাকে দিয়ে কিসের কাছে নিতে চাচ্ছেন বুঝলাম না। শহরে একটা নতুন মনস্টার জন্ম হয়েছে। এক কথায় বলতে গেলে আয়না সে ধরে ধরে আমাদের মতন নামি দামি লোকগুলোকে মারছে আর আমাদের সারা জীবনের উপার্জন লুটে নিচ্ছে। প্লিজ তুমি ওই মেয়ে থেকে বাঁচাও আমাদের। সরি, আমি কোনো কিছু পারবো না। আর আপনারা আমাকে এখনো যেমনটা ভাবছেন আমি তেমনটা নই। আমার ভেতরে বাইরে এখন অনেক পরিবর্তন এসে গেছে। আর তাছাড়া এইসব কাজকর্মের জন্য মানুষের কাছে অনেক কালার হয়ে গিয়েছি আমি। আমার নামটাও খারাপ হয়ে গিয়েছে সকলের কাছে। সবাই তো আমায় চেনে না, তবে যারা আমায় চিনত তারাও ভেতরে ভেতরে নিন্দা করেছে আমার। শুধু তাই নয়, যে সকল মানুষগুলো আমার খুবই ক্লোজ ছিল, যারা আমার জন্য দুনিয়ার বুকে শান্তিতে নিঃশ্বাস নিতে পারতো, যারা আমার পাওয়ারে উঠতো, তারাই আমার পেছনে বাঁশ দিয়েছে। অথচ সঠিক সময় যদি আমি তাদের উপরে ভক্তি দেখাতাম, তাহলে সেই কয়টা নেতা বা সেই কয়টা মানুষ আজ জীবিত থাকতো না। তাদের জায়গা হতো আজ মাটির নিচে, যেখানে সাপ বিচ্ছুর আনাগোনা। তাই আমি ওসব ছেড়ে দিয়ে অন্য এক দুনিয়ায় পাড়ি জমিয়েছি। আমি আর ওসব কিছুতে নাই। সো আপনাদের ব্যাপার আপনারাই দেখেন। আর বড় কথা হলো, আপনারা এত বড় মাপের মানুষ হওয়ার পরেও নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারছেন না। এর মানেটা বুঝলাম না। মুন্না, আমি জানি তুমি কষ্ট পেয়ে পাল্টে গেছো, তবে সত্যি এটাই ছিল যে তুমিও একজন মানুষ ছিলে যে সবাইকে দমিয়ে রাখতে। চোখে আজ পর্যন্ত তোমার কোনো খারাপ কাজ ধরা পড়েনি, তবে মানুষের নিন্দায় তুমি এসব ছেড়ে দিয়েছো। কিন্তু বিশ্বাস করো, তুমি মুন্না না চাইলেও পৃথিবীর বুকে এমন কোনো বাপের বেটা ছিল না যে তোমাকে সেই জায়গা থেকে সরাবে। কিন্তু তুমি ছেড়ে দিয়েছো সেই জায়গা। তাই প্রশাসন এবং মিডিয়া তোমার পিছনে লেগে এটা ওটা নিউজ কভার করছে। তার কারণে তুমি লোকমুখে খারাপ হয়ে গেছো। আর সেই জেদের ফলেই তুমি তোমার সেই জায়গাটা থেকে একমাত্র দূরে সরে গিয়েছো। হ্যাঁ, সত্যিটা এটাই। তবে আমি আর সেসব লাইফে ফিরে যাব না। সাদামাটা একটা চাকরি করে জীবনযাপন বেশ ভালো করেই চলছে। মুন্না, তোমায় আমি জোর করব না, তবে এতটুকু বলবো, তুমি আমাদের সেভ করো সেই হায়না থেকে। আজ 4 মাস শহরে নামি দামি অনেক লোক দুনিয়া ছেড়ে চলে গেছে। সবাইকে সেই রূপসী মেয়েটাই মেরেছে, কারণ মানুষগুলোর লাশের উপরে একটা কাগজ দিয়ে ছোট্ট করে লেখা থাকতো রূপসী। কিন্তু প্রশাসন তাকে কখনো খুঁজে বের করতে পারেনি, আর সে তার কাজের আমজাম দিয়েই চলছে। তাই এখন আমার নিজেরও ভয় হচ্ছে কখন সে আমায় মেরে ফেলে। দুঃখিত, আমি আপনার কোনো সাহায্য করতে পারবো না। এবার ফোন রাখলাম বলে মুখের উপর ফোনটা রেখে দিলাম। কারণ সময় মানুষ অপমান করেছে, আর অসময়ে এসে সাহায্য চাইছে। মরুক সবাই এখন, এতে আমার কিচ্ছু আসে যায় না। আজ অফিস বন্ধ, তাই ছুটি কাটাচ্ছি বাসে বসে বসে। একাই থাকি বাসায়, মা বাবা গ্রামে থাকে। দেখতে দেখতে দুপুর পেরিয়ে এলো। দুপুরে খাবার বেড়ে নিয়ে খাবার খাচ্ছি, তখনই আবার মায়ের ফোনটা এলো গ্রাম থেকে। ফোন রিসিভ করে, হ্যাঁ মা বলো। বাবা, তুই গ্রামে চলে আয়, আমরা তোর জন্য মেয়ে দেখছি। মা কি পাগলামো শুরু করলে বলো তো? আমার মতো ছেলেকে কে বিয়ে করবে? বলো না, আছে কোনো চাকরি? না আছে কোনো ভালো মাইনে? এর থেকে এই ছেলে, একদম বকবক করবি না। আমি তোকে এবার বিয়ে করিয়ে ছাড়বো। আর তাছাড়া আমার ছেলে তেমন ফেলনাও না, তাকে বিয়ে করার জন্য অনেক ভালো মেয়ে এখনো বসে আছে।
মা তা না হয়ে আছে, কিন্তু গ্রামের মেয়ে আমার সাথে সমস্ত কিছু মানাবে কি করে? আরে সে গ্রামের মেয়ে হলেও গ্রামে থাকবে না, সে পড়ালেখার জন্য তোর শহরেই থাকবে নাকি? থাকে। আমরা যখন তার বাবা মাকে তোর জন্য তার মেয়ে প্রস্তাব দেই তখন তার মেনে নেয় না। আমরা মেয়ের সাথেও কথা বলেছি, সেও বিয়ে করতে রাজি, তবে সেটা কয়েক মাস পর, কারণ তার নাকি পরীক্ষার সামনে। সো তুই এখন আপাতত এসে মেয়ের মা বাবার সাথে কথা বলে যা। মা এখন তো আমার অফিস ছুটি নাই, আমি সময় করে ছুটি পেলে আসবো নে। সময় করে না, এই মাসের মধ্যে ছুটি নিয়ে আয়। আচ্ছা, চেষ্টা করব। এবার রাখি মা, খাবার খাচ্ছি। আচ্ছা, খেয়ে নে। মায়ের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। ঠিক তখনই আমার সবচেয়ে কাছের এক ছোট ভাই মাহিন, যে কিনা আমার বাসায় আসে। আপনারা সবাই তো তাকে চেনেন। মাহিনকে কিছুদিন আগে ঠিকানা দিয়েছি আমি। কিরে মাহিন, তুই হঠাৎ? ভাই এমনি আসলাম ভাইরে দেখতে, ইচ্ছে করছিল তাই চলে এসেছি। যাক, ভালোই করেছিস। আচ্ছা, আয় কয়েকটা খেয়ে নে আমার সাথে। না ভাই, আমি খেয়ে এসেছি, আপনি খান। আচ্ছা ঠিক আছে, তো বল তোর হালচাল কেমন? ভাই আপনি আমার লাইফ বানিয়ে দিয়েছেন, সেটা কেমন কেমনে হবে আর বলেন। অবশ্যই ভালো আছি, কিন্তু আপনাকে দেখে ভাই অনেক কষ্ট হচ্ছে। কেন রে মাহিন? ভাই আপনি চাইলে সোনার কাঠে ঘুমাতে পারতেন, কিন্তু সেই মানুষ আপনি কিনা ছোটোখাটো একটা চাকরি করে কষ্টে জীবনযাপন করছেন। মাহিন, এসব আমার কষ্টের উপার্জন। হ্যাঁ, হয়তো অ্যামাউন্ট কম, তবে বিশ্বাস কর তৃপ্তিটা অনেক বেশি পাই। যাই খাই না কেন, তাও ভাতের। আরে ছাড় না ওসব কথা। আচ্ছা শোন না, শহরে নাকি রূপসী নামক কোনো মেয়ে ব্যাপক হাঙ্গামা করছে। ভাই ওই শহরে আমাদের প্যানেলরা যারা আছে তারা হালকা পাতলা একটু জানিয়েছিল। আচ্ছা মাইন, খোঁজ বের কর তো সেই মেয়েটা সম্পর্কে, একটু জানা উচিত। আচ্ছা ভাই, আমি খবর নিয়ে আপনাকে জানাবো। ঠিক আছে। এর মাঝে আরো 2 দিন কেটে গেল। 2 দিন পর মাহিন রূপসী মেয়ের তথ্য নিয়ে বাড়ি এসেছে। সে রূপসী মেয়ে সম্পর্কে যা বললো তা শুনে আমার আসমান জমিন সব এক হয়ে গিয়েছে। রূপসী নারীর উদ্দেশ্যে নাকি সে দেশের সব কয়টা মাথাওয়ালা মানুষকে মেরে ফেলবে। শুধু তাই নয়, শহরের নামি দামি বিজনেসম্যান যারা আছে তাদের অ্যাকাউন্ট সে পুরো ফাঁকা করে দিবে। কিন্তু মাহিন এসবের পেছনে তার মাকসুদ কি? সে তো এমনিতেও টাকা হাতিয়ে নিয়েছে এবং চাইলে হয়তো আরও নিতে পারে, কিন্তু মানুষ টপকানোর কারণটা কি? ভাই এইসবের পিছনে মূল কারণ কি সেটা একমাত্র সেই মেয়েই বলতে পারবে। আর তাছাড়া সবচাইতে বড় জিনিস হচ্ছে, সে যে মানুষগুলোকে মারছে তারা সবাই নামি দামি লোক। তাদেরকে মেরে তাদের লাশের বিভৎস অবস্থা করে ফেলেছে। তাদের লাশ যখন পুলিশ উদ্ধার করে তখন লাশের কন্ডিশন দেখে মনে হয় খুনি অনেক আগে থেকেই তীব্র আক্ষেপ বা তীব্র ঘৃণার জন্ম নিয়ে আসছে এই মানুষটার প্রতি। না হয়তো একটা মানুষকে এইভাবে মারে কি করে? মাহিন, সে মেয়েকে জানি না, তবে হয়তো বড় কোনো মকসদ নিয়ে মাঠে নেমেছে। তবে হ্যাঁ, সে একদিকে ভালো কাজ করছে, কারণ যাদেরকে সে মেরেছে তাদের অতীত এবং বর্তমান অনেক কালো এবং নোংরা। যে মানুষগুলো সমাজের জন্য একটা ভয়ঙ্কর ভাইরাস, রূপসী মেয়েটা তাদেরকেই মেরেছে। ভাই ঠিক বলছেন, কারণ আপনি মাফিয়া ছাড়া অনেক মানুষ এমন মাথা উঠেছে, আর সে মেয়ে কোনো না কোনোভাবেই তাদেরকে শেষ করেছে। আচ্ছা তুই মেয়েটার আরো ভালো করে খোঁজ লাগা, আমিও দেখছি কি করা যায়। আচ্ছা ভাই। দেখতে দেখতে আরো কয়েকটা দিন কেটে গেল। এর মাঝে মাহিনের হাতে আর কোনো খবর লাগেনি, কিন্তু মেয়েটা ঠিকই তার কাজ চালিয়ে যাচ্ছে। সে ইতিমধ্যে আরো কয়েকটাকে টপকে দিয়েছে। দেশের অবস্থা অনেকটা বিপদস্বরূপ ধারণ করেছে। বড় বড় নেতা সবাই তো ভয়ে চুপসে আছে। সবার ভেতরে এখন একটাই ভয়, রূপসী মেয়েটা কখন না তাকে এসে মেরে ফেলে। কারণ আগে যারা মরেছে তারাও অনেকটা সিকিউরিটির মাঝে ছিল, কিন্তু সেই রূপসী মেয়ের হাত থেকে তারা কোনোভাবেই বাঁচতে পারেনি। তাই সবার মনে একটা আতঙ্ক ছড়িয়ে আছে। অন্যদিকে সিকান্দার সাহেব আমাকে ফোন করে করে হতাশ করে ফেলেছেন, কিন্তু আমি আমার মতন নীরব হয়ে আছি। কোনো ধরনের কোনো রেসপন্স নেই আমার, কারণ তাদের মতন মানুষের কারণেই আজ আমি শান্ত হয়ে গিয়েছি। তারা জোর জবরদস্তি আমার ভেতরটাকে দুর্বল করে দিয়েছে। এইভাবেই দিন কাটছে, কিন্তু সিকান্দার সাহেবের প্যারা দেওয়া যেন ক্রমশ বেড়েই চলেছে। একদিন সকালবেলায় অফিসে যাব, তখনই তিনি ফোন করেন। মুন্না ভাই, আপনার পায়ে ধরি ভাই, আপনি আমাদেরকে বাঁচান।
আরে সিকান্দার সাহেব, আপনি বারবার আমার কাছে কেন এসবের জন্য সাহায্য চাইছেন? আমার বদলে আরেকজন তো মাফিয়ার চেয়ারে বসেছে নাকি? তাকে গিয়ে বলেন সে আপনাদের সাহায্য করবে। ভাই সে দুনিয়ায় বেঁচে থাকলে তো করবে। মানে কি? ভাই মনে হলো আপনার পরিবর্তে যেই ছেলে মাফিয়ার চেয়ারটাতে বসেছিল সে একটু অতিরিক্ত পাকনা। সে নিজের ক্ষমতা আর মানুষের কাছে নাম ডাক পাওয়ার জন্য নিজেই নিজের পরিচয় দিতে শুরু করে। সে বর্তমান সময়ের মাফিয়া, আর সেই কারণেই রূপসী তাকে সবার আগে উপরে টিকিট ধরিয়ে দিয়েছে। রূপসী নারী সর্বপ্রথম খুন করে সেই মাফিয়ার চেয়ারে বসা মানুষটাকে। বাহ, রূপসী নারী এত কাজ করছে কি করে? ভাই সে আমরা জানি না, আমরা খালি এতটুকুই জানি যে আপনার সাহায্যের প্রয়োজন আমাদের। সরি, আমি এখন কোনো সাহায্য করতে পারবো না, আর যদি পারিও সেটা আরো পরে। মুন্না ভাই আপনার কাছে হাত জোর করছি, প্লিজ প্লিজ আমাদেরকে বাঁচান। আচ্ছা সিকান্দার সাহেব, ঠিক আছে যান, আমি আপনাদেরকে সাহায্য করব, কিন্তু একটা কন্ডিশন আছে। মিনিস্টার আসাদ সাহেবকে তেনার পদ থেকে বাতিল করতে হবে। ভাই সেটা আপনার বলতে হবে না, আমি জানি সে আপনার সাথে কি কাণ্ড করেছে। আমি কথা দিচ্ছি আমি তাকে ঘাড় ধাক্কা দিয়ে তার চেয়ার থেকে তাকে সরাবো। তবে আপনি চাইলে সেটা নিজেই করতে পারেন, কিন্তু আপনি যেহেতু আমার কাছে একটা চাহিদা রাখছেন তাহলে সেটা আমি পূরণ করবই। ঠিক আছে, 3 থেকে 4 দিন পর আমি রূপসী নারীর বিষয়টা দেখব, কিন্তু এর মধ্যে আপনারা একটা কাজ করেন। কী কাজ হয়? দেখুন সিকান্দার সাহেব, আমরা কিন্তু জানি না যে রূপসী নারীর আসল মাকসাদ বা চাহিদা কি। সো আপনারা ইন্টারনেট বা নিউজের মাধ্যমে রূপসী নারীর সাথে চুক্তিবদ্ধ হওয়ার ট্রাই করেন যে আপনারা তার সমস্ত চাহিদা পূরণ করবেন, কিন্তু তার বিনিময়ে সে এসব বন্ধ করে দিতে হবে। দেখেন সে তখন কোন ধরনের কোনো চাহিদা বা ইচ্ছা প্রকাশ করে কিনা। আশা করি সে চাহিদা প্রকাশ করবে। আমার মন বলছে অবশ্যই সে করবে, কারণ কোন মানুষ এমনি এমনি এমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে না কখনোই। আচ্ছা ভাই, আপনি যেমনটা বলবেন আমরা তেমনটাই করছি। আমাদের এই সোশ্যাল সাইটগুলো থেকে এমনভাবে নিউজ কভার করবে যে আমরা তার সব রকম চাহিদা পূরণ করতে রাজি। পরে এই নিজের মাধ্যমে আমরা রূপসী নারীর চাহিদা সম্পর্কে জানার চেষ্টা করব, দেখি সে কী বলে। হ্যাঁ, পরে বাকিটা আমি দেখছি। আর শোনেন, আগামী 3 থেকে 4 দিন কোনো ধরনের ফোন দিবেন না আমাকে, আমি একটু বিজি থাকবো এই কয়েকদিন। ঠিক আছে ভাই। সিকান্দার সাহেবের সাথে কথা বলে অফিস চলে গেলাম। আজ স্যার থেকে ছুটি নিব 3-4 দিনের জন্য, কারণ বাসে যাব। 2 মাস হয়ে গেল বাসে যাওয়া হয় না। 3-4 দিন মায়ের সাথে কাটাবো, তাই সিকান্দার সাহেবকেও ফোন দিতে বারণ করেছি। অফিসে এসে ছুটির জন্য আবেদন করলাম। স্যার আমায় রুমে ডাকলো। আকাশ সাহেব, এই অসময়ে কিসের জন্য ছুটি লাগবে আপনার? স্যার, 2 মাস হলেও বাড়ি যায় না, মাটাও একা বাড়িতে, তাই মায়ের সাথে একটু সময় কাটাবো ভাবলাম। আকাশ সাহেব, আপনি তো দেখি নিজের অফিস আদালত ভেবেছেন এটাকে। আপনার তো দেখছি মাথায় এই নাই যে আপনি অন্য কারো চাকরি করেন। আপনার ইচ্ছা হয়েছে আর আপনি এসে ছুটির আবেদন করলেন। এমন মন মজাত করলে তো একদম ছুটি নিয়ে বাড়ি চলে যান। আর যদি কাজ করতে হয় তাহলে গিয়ে কাজ করুন, কোনো ছুটি নাই আপনার। স্যারের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। ঠিক আছে স্যার, যাচ্ছি। চেয়ার থেকে উঠে শান্তভাবে হাঁটা দিলাম। মনে মনে ভাবছি আমি কি আকাশ? কি হয়ে গেলাম নিজেকে নিজেরই চিনতে কষ্ট হচ্ছে। যে আকাশকে বড় গলায় কথা বলার মতন সাহস কারো ছিল না, সে আকাশকে আজকে সবাই এটা সেটা বলে। এইসব ভাবতে ভাবতে স্যারের রুম থেকে বের হব, তখনই স্যার পেছন থেকে ডাক দিল আমায়। আকাশ ভাই, এদিকে আসেন। চুপচাপ স্যারের সামনে গিয়ে দাঁড়ালাম। আমি স্যারের সামনে গিয়ে দাঁড়াতেই তিনি সে আমার হাত চেপে ধরে মাফ চাইতে শুরু করলো। আমি তো পুরো অবাক, কি হলো স্যার হঠাৎ আপনার? আকাশ ভাই, আমি আপনার সাথে এতটা সময় মজা করছিলাম, আর তাছাড়া আপনি কে সেটা আমি জানি। অনেক হলো আপনি গতবার হয়তো শুনেছেন যে এমপি ইলেকশনে জিততে না পেরে আতাহার নামক একজন মানুষ চোখ করে মারা গেছেন। আমি সেই আতাহার সাহেবের ছেলে। আতাহার সাহেব হচ্ছেন আমার বাবা। তিনি একদিন আপনার ছবি আমার দেখিয়ে বলেছিল
এই মানুষটা দেশের খুঁটি। এই মানুষের যদি সাপোর্ট পেতাম তাহলে জিতে দিতাম। তখন আমি জিজ্ঞেস করি, কে এই লোক? তখন তিনি বলেন, আপনি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া। তার কিছুদিন পর এই তেনার মৃত্যু হয়। আর আপনি যখন শুরুতে আমার অফিসে আসেন তখনই আপনাকে দেখে আমি জেনে গেছি, তাই কোনো কথা ছাড়াই আপনাকে চাকরিতে নিয়ে নেই। ভাই প্লিজ, আপনি আমার মুখের ব্যাপারে কোনো কষ্ট পাবেন না। আমি জাস্ট মজা করেছি আপনার সাথে, আচ্ছা সমস্যা নেই, কিন্তু আপনি আমার পরিচয় আপনার মধ্যেই লুকিয়ে রাখলে খুশি হব। জি ভাই, লুকিয়ে রাখবো। আর আপনি আমাকে তুমি করে বলবেন। আর আপনি যতদিন লাগে ছুটি কাটিয়ে আসুন। ধন্যবাদ, আমার বেশি দিন লাগবে না, 3-4 দিন হলেই হবে। আচ্ছা ভাই, ঠিক আছে। অফিসে স্যারও কিনা শেষমেশ আমায় চিনে ফেললো। যাক, চিনলে আর কি করার। ব্যাগপত্র গুছিয়ে বাড়িতে চলে এলাম। মা তো আমায় দেখে ভীষণ খুশি। যাক বাবা, তোর চেহারা ফিরেছে অনেকটা। তাছাড়া বড় বড় দাড়ি তোর মুখে অতিরিক্ত মানাচ্ছে। যাক, এবার তাহলে আমার ছেলেকে মেয়ের বাড়িতে লোকেরা পছন্দ করবেই। তবে অবশ্যই মেয়ের বাড়ি আগে থেকেই তোকে পছন্দ করেছে। মা, আসতেই নাচতে শুরু করলে তুমি? এই বদমাস ছেলে, একদম কথা বলবি না। এইবার তোকে আমি বিয়ে দিয়েই ছাড়বো। আমার বাড়িতে আসাই ভুল হয়েছে। একদম কান টেনে ছিঁড়ে ফেলবো। বেয়াদব ছেলে, যা গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি টেবিলে খাবার দিচ্ছি। আচ্ছা, ফ্রেশ হয়ে এসে খেয়ে নিলাম। দেখতে দেখতে 3 দিন কেটে গেল। মেয়ের মা এসে আমায় দেখে গেছে। আমাকে নাকি বেশ পছন্দ হয়েছে তাদের। তারা এই বিয়েতে রাজি, কিন্তু অবশ্য মায়ের কথাতে আগেই রাজি হয়ে আছে তারা। আমাকে দেখে এবার পাকাপুক্ত হ্যাঁ বলে দিল। মা তো সেই খুশি, কিন্তু আমার এসবে জঘন্য রকমের প্যারা লাগছে। কারণ এই মনে আর কারোর জায়গা হবে না, কারণ কাউকে অনেক আগেই বসিয়ে রেখেছি। এই মনের দুয়ারে হয়তো সে আজ আমার নেই বা সে আমার থেকে দূরে, কিন্তু তাকেই ভালোবাসি আমি। পরের দিন সকালে মা এসে ঘুম থেকে ডেকে তুলে দিল। কিরে আকাশ, কত বেলা হয়েছে, তোর খেয়াল আছে? এখনো তুই উঠিস না কেন? আর তাছাড়া সে কখন থেকে তোর ফোন বাজছে। উঠ তাড়াতাড়ি। মায়ের ডাকে তাড়াতাড়ি উঠে গেলাম। উঠে বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখি মাহিনের 24টা মিসড কল, সিকান্দার সাহেবের 3টা কল। দুজনের এতগুলো কল দেখে ভেতরে চিন করে উঠল। হঠাৎ মাহিন এতগুলো কল দিল কেন? তাড়াতাড়ি মাহিনকে ফোন দিলাম। কিরে, কি হয়েছে? ভাই আপনি কোথায়? আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? কতগুলো ফোন দিলাম। আরে কি হয়েছে সেটা বল। ভাই খবর চালু করেন তাড়াতাড়ি। ফোন কেটে দিয়ে টিভি ছেড়ে দিয়ে নিউজ চ্যানেল চালু করলাম। তখনই দেখি নিউজ রিপোর্টার রূপসী নারীর নিউজ কভার করছে। রূপসী নারী নাকি ডার্কসাইড থেকে একটি ভিডিও ক্লিপ পাবলিক করেছে। ঘন্টার মাঝে সেই ভিডিওতে 15 মিলিয়ন ভিউজ খেয়ে গেছে ইউটিউবে। সেই ভিডিওতে তার চাহিদার কথা উল্লেখ করেছে সে। রিপোর্টাররা ইউটিউব থেকে ভিডিওটাকে উঠিয়েছে। কোনো কিছু না ভেবে এই টিভিটা বন্ধ করে দিলাম। তারপর ফোনের ডাটা অন করে ইউটিউবে প্রবেশ করলাম, কারণ নিউজে এইসব দেখার ইচ্ছা নাই। তারা কাজের চাইতে বকবক বেশি করে। ইউটিউবের ট্রেন্ডিংয়ে চলে এসেছে সেই ভিডিওতে ক্লিক করে ভিডিওটা ওপেন করলাম। রূপসী নারী এসে কালো কাপড়ে মুখ পেঁচিয়ে সামনে এসেছে। তার চেহারার আগে মাথায় কিছুই দেখা যাচ্ছে না। তার উপরে সে মেকানিক্যাল ভয়েস ব্যবহার করছে। যাকে তার চাহিদা কি সেটা দেখি। সে সবার শুরুতেই বলল, আমার কোনো বিশেষ চাহিদা নেই। আমার না চাই টাকা, না চাই পয়সা, আর না চাই অন্য কিছু। আমি সমস্ত কিছু থামিয়ে দিব। আমার তার বিনিময়ে মাফিয়া মাইকেলকে চাই। আমার হার হালাতে মাইকেলকে প্রয়োজন, কারণ মানুষটাই আমাকে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। আমার চাহিদা মুন্না। সে যদি আমার সামনে না আসে তাহলে আমি আমার কাজ চালিয়ে যাব। রূপসীর মুখে এমন কথা শুনে বুকের ভেতরটা থ্যাবড়া খেয়ে উঠল। ভিডিওতে কি বললো সে রূপসী? কে আমি? মাইকেল তো সেই ভোকাল আগেই মরে গেছে। তাহলে কেন আজ এতদিন পরে মাইকেল মুন্নার গুঞ্জন উঠল? কিছুই তো যেন মাথায় ঢুকছে না। কি চাই সেই রূপসী মেয়ে আমার কাছে? এইসব ভেবে ভেবে যেন মাথা ফেটে যাচ্ছে আমার। ঠিক সেই সময় আবারও সিকান্দার সাহেবের কল আসে। আকাশ ভাই, আমরা মুক্তির জন্য আপনার কাছ থেকে পরামর্শ চাচ্ছি, কিন্তু পরিশেষে এখন থেকে আপনি সেই সর্বশেষ মৃত্যুর ফেরেশতা, যে কিনা চাইলেও শুধু আমরা দুনিয়ার বুকে সফলভাবে হাঁটাচলা করতে পারবো, আর সে না চাইলেও
কবরের তলে গিয়ে সাপ বিছুর কামড় খেতে হবে। কেন? এখন কেন? কোথায় সেই সকল মানুষগুলা যারা আমায় বিতাড়িত করার জন্য উঠে পড়ে লেগেছিল? কোথায় সেই মানুষগুলা যারা গুটিবাজি করে আমার সুন্দর মন মানসিকতাকে বিকৃত করে দিয়েছে, যার কারণে আমি মাফিয়ার চেয়ার ছেড়ে দিয়েছি? কেন আজ কি তাদের ক্ষমতা নেই এত বড় তুফানের সাথে টক্কর দেওয়ার? যেখানে তারা আমার মতন মানুষকে হার বানিয়ে দিয়েছে, সেখানে এই রূপসী নারীর বিরুদ্ধে প্রতিবাদ করার মতন সাহস হচ্ছে না কেন তাদের? সিকান্দার সাহেব চুপ করে আছেন। তিনার কথা বলার মতো আর কোনো শব্দ নেই, কারণ সত্যিই তো সবাই মিলে মাইকেল মুন্নাকে চেয়ার থেকে নামাতে চেয়েছিল, কিন্তু সে ইচ্ছায় নেমে গিয়েছে তাদের কার্যকলাপ দেখে, যার কারণে আজ সে এতটা হাইপার হয়ে আছে। ভাই, আমি জানি যে আপনার কাছে চাহিদা করাটা বোকামি, কিন্তু কি করবো বলেন ভাই? আপনি ছাড়া এই জিনিসের সমাধান কেউ করতে পারবে না। আমি ফোন রাখলাম। আমি আপনাদের সাহায্য করতে পারবো না। আপনারা মরেন কি বাঁচেন সেটা আপনাদের বিষয়, বাট আমি আর হিসেবে নাই। আমি আমার মতন সাধারণ জীবনযাপন করে সুন্দরভাবে দিন কাটিয়ে দিতে পারবো। ভালো থাকবেন বলে সিকান্দার সাহেবের মুখের উপরে ফোনটা কেটে দিয়ে তিনার নাম্বারটা ব্লক করে দিলাম। আজ রিভেঞ্জ নেওয়ার সময় এসেছে। তোরা তো সেই সময় চুপসে ছিলি যখন আমি বিপদে ছিলাম, কিন্তু আজ যখন নিজের ঘাড়ে এসে লাথি লেগেছে তখনই এসে পায়ে হুমড়ি খেয়ে পড়ছিস। বাহ, কি স্বার্থপরতা! তোদের মতন মানুষের জন্য আমাদের দেশ এত পিছিয়ে। সব কয়টা মর এবার। ফোন রেখে দিয়ে চুপচাপ বসে আছি। মা অপর রুম থেকে ডেকে চলেছেন নাস্তা করার জন্য, কিন্তু আমার খেয়াল অন্য কোথাও। মা আমার কথার জবাব না পেয়ে আবার আমার রুমে আসলো। কি রে আকাশ, কি হয়েছে তোর? এতবার ডাকলাম, কানে শুনতে পাস না নাকি? ধ্যান্দা হয়ে গিয়েছিস নাকি? মা, টিভি ছেড়ে দেখো তোমার ছেলের কতটা প্রয়োজন। বড় বড় নেতাদের দেশের ভালো করতে গিয়ে যারা আমার পেছনে লেগেছে, যেই সকল মানুষ আমার প্রতিষ্ঠান দেখে জ্বলছে, যেই সকল মানুষ আমাকে বিতাড়িত করতে উঠে পড়ে লেগেছিল, আজ তারাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য আমার কাছে হামাগুড়ি খেয়ে প্রাণের ভিক্ষা চাইছে। কেন আকাশ, আমি জানি আমার ছেলে কেমন। আর তাছাড়া আমার ছেলে মাফিয়ার মতো একটা বড় চেহারা বস দেশের ভালো মন্দ ভাবতো, সে তো কখনো কোনো খারাপ কিছু করতেই পারে না। তাই সেই দিন তোকে কিছু বলিনি। তোর ভালো মন্দ বিচার সেই উপরওয়ালার কাছে সঁপে দিয়েছি। আমার বিচারে তো তুই একদম সাদা কাগজের মতো পরিষ্কার, কিন্তু খোদার বিচারে কি হয় সেটা তিনিই জানেন। তো এখন কি করবি? কিছুই না, হাত পা গুটিয়ে বসে থাকবো। সেটা বলতে তো হয় না বাবা, দেখ কিছু একটা করতে পারিস কিনা। আজ কয়দিন যাবত এই রূপ নিয়ে নারীর ভয়াবহতা দেখছি, খালি তুই পারবি এটা সমাধান দিতে। আর আমার বিশ্বাস আমার ছেলে কেউ কোনো ক্ষতি করতে পারে না। ঠিক আছে মা, তুমি যখন বলছো তাহলে আমি অবশ্যই বিষয়টা নিয়ে মাথা ঘামাবো। আচ্ছা আয়, এবার খেয়ে নে। মায়ের পেছন পেছন খাবার খেতে চলে গেলাম। খাবার খেয়ে এসে সোজা রুস্তম ভাইকে ফোন করেছি, আর সাথে সাথে সারা দেশে খবর ছড়িয়ে গেল যে মাইকেল মুন্না আবার মাফিয়াতে ফিরে এসেছে। মাফিয়ার সবাই অনেক খুশি। আমি আবার মাফিয়াতে যোগ দেওয়ার রুস্তম ভাইয়ের সাথে কথা বলা শেষ করে আরেকটা মানুষকে ফোন দিলাম। মানুষটা ফোন রিসিভ করতেই, শোন জানোয়ারের বাচ্চা, তোর কপালে শুনে আছে আমি শহরে আসতেছি, তার আগেই যেন দেখি তুই শহর ছেড়ে পালিয়েছিস, না হয় তোর গলায় পাড়া দিয়ে কলিজা বের করে এলাকার কুত্তারে খাওয়াবো। মনে হয় আপনারে পায়ে ভরে আমার ভুল হয়ে গেছে। জানোয়ারের বাচ্চা মিনিস্টার, তোর ভুল আমি এসে উল্টো করে দিব দেখবি। ভালোই ভালোই বলছি, পালিয়ে যা তাড়াতাড়ি, না হয় এমন জায়গায় খেলাবো যে নিঃশ্বাস ফালানোর পর্যন্ত সময় পাবে না। মনে হয় শোনেন না প্লিজ। এই তোর মুন্নাই খাতায় আগুন। ফোন রাখবি নাকি এসে রামদা দিয়ে কোবাবো? আকাশের কথা শুনে মিনিস্টার তাড়াতাড়ি ফোন রেখে দেয়, কারণ আকাশের পাওয়ার সম্পর্কে সে ভালো মতোই জানে। মাঝে লোভলালসায় পড়ে এসব করেছে, তাই আজ তার এই দুর্গতি। না হয় সে সোনার থালায় বসে ভাত খেত। অন্যদিকে আকাশ সেদিন মাহিনের সাথে যোগাযোগ করে তাকে সাথে নিয়ে শহরে চলে আসে। সে শহরের মাটিতে পা দিতে ভয়ঙ্কর রকমের এক প্রতিক্রিয়া করে মনে মনে, যে সে শহরে আতঙ্ক ছড়িয়ে দেবে। শুধু তাই নয়, এমন আতঙ্ক, এমন ভয় তৈরি করবে সমস্ত মানুষ মনে মনে যাতে তার বিরোধিতা করতে 100 বার চিন্তা করে। সে শহরে নিজের একটা স্থান নিশ্চিত করে, তারপর মাহিনকে বলে ছেলে পেলে একত্র করতে। মাহিন তাই করে। সে আকাশের কথা মতো কাজ করতে লাগে। ঘন্টা কয়েক পরে আকাশের ঘরে ছেলে পেলে জমায়েত হতে থাকে।
কারণ এবার আকাশ নিজেকে ভাইরাল করেছে, শুধু সেটা তার ছেলেপুলেদের কাছে। সবাই আকাশকে দেখতে চায়, কিন্তু অন্যদিকে কিভাবে যেন সিকান্দার আর প্রশাসনিকের অনেক উচ্চ লেভেলের কর্মকর্তারা খবর পেয়েছে মাইকেল মুন্না শহরে এসেছে। তারা এবার আকাশকে খুঁজতে শুরু করে, তবে সেটা আকাশকে ধরার জন্য নয়, তাদের প্রাণে বাঁচার জন্য। কিন্তু আকাশ তো পুরো হিডেন হয়ে গিয়েছে, সে কোনোভাবেই এখন মানুষের সামনে বা প্রশাসনের সামনে আসবে না, কারণ তার মাথায় একটা ভয়ঙ্কর প্ল্যান কাজ করছে। সে সময় লাদেন বোমের মতন বিস্ফোরিত হয়ে উঠবে, যে বোমার বিস্ফোরণে দেশের সমস্ত মানুষ তাক খেয়ে যাবে, এবং সে বিশেষ করে একটা মানুষকে চোখে আঙুল দিয়ে সমস্তটা দেখিয়ে দিতে চায়। তারপর সে একটা প্ল্যান করে তার দলের সবাইকে নিয়ে। সেই প্ল্যান মোতাবেক রাতারাতি কয়েকটা মানুষকে উঠিয়ে নিয়ে আসে, তারপর তাদের টর্চার করে ভিডিও বানায়। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেয়। পরদিন সেই রূপসী নারী মাইকেল মুন্নার সাথে দেখা করবে বলে ব্ল্যাক ওয়েবসাইটে একটি নোটিশ ছাড়ে, কারণ রূপসী নারী জেনে গিয়েছে মাইকেল মুন্না মানুষগুলোকে টর্চার করেছে, কারণ সে যাদের মারার প্ল্যান করেছিল তাদেরকে মুন্নাই প্ল্যান করে উঠিয়ে নিয়েছে। তার এই মারার প্ল্যান সম্পর্কে কারোর জানার কথা না, কিন্তু কেউ তার মতন দিমাগ চেলে তার প্ল্যান বুঝে নিয়েছে। তার মানে এটা একমাত্র মাইকেলই হবে, তাছাড়া এতদিনে কেউ তার প্ল্যান সম্পর্কে কিছু জানতে পারেনি। গতকাল মাইকেল মাফিয়াতে ফিরে আসলো আর আজই তার প্ল্যানে পানি পড়লো, তার মানে এটা 100% মাইকেল। এদিকে আকাশ সেই ব্ল্যাক ওয়েবসাইটে নিজের একটা জিমেল অ্যাড করে যোগাযোগ করে, কিন্তু রূপসী তার কাছে মাফিয়ার কাজ করে, এই ডকুমেন্ট হিসেবে কিছু চায় যাতে করে সে বিশ্বাস করতে পারে। আকাশ সাথে সাথে মাফিয়াদের দেওয়া সেই খোদাই করা স্টারের চিহ্ন দেখায়, যেটা সমস্ত মাফিয়াদের কাছে আছে। কোনো মাফিয়া মিটিং বা মাফিয়াদের কোনো কাজে এই জিনিস ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। স্টারটা দেখে রূপসীর বিশ্বাস হয়, তারপরে সে একটা জায়গার ঠিকানা দেয়। আগামীকাল সেখানেই মাইকেলের সাথে দেখা করবে সে বলে জানায়। মাইকেলও সম্মতি দেয়। বাচাধন রূপসী, তোর সাথে হয়তো কালকে একজোট হবে। আমার উল্টোপাল্টা কোনো কিছু দেখলে মনে কর সেখানেই শেষ তুই। আগামীকাল তুই কার মুখোমুখি হতে চলেছিস তোর কোনো আইডিয়া নেই। আজকের দিনটা হতাশা নিয়ে কাটিয়ে দিলাম, কারণ কালকে কি হয় কে জানে। ভয় লাগলে যেমনটা কিছু না, তবে কেমন যেন নার্ভাস লাগছে, কারণ এই প্রথম আমার দেখা কোনো নারী পুরো দেশকে আতঙ্কের মুখে ঠেলে দিয়েছে। দেখতে দেখতে দিন কেটে গেল। পরের দিন ঠিক সময় মতো সেখানে চলে গেলাম। আমি গিয়ে সেখানে বসে আছি, কিন্তু আশেপাশে কেউ নেই, কাউকে দেখতে পাচ্ছি না। আমার মুখ কালো কাপড়ে বাঁধা। হঠাৎ করে একটা কালো গাড়ি জোরে টেনে আমার সামনে আসে, পরে সেটার ভেতর থেকে একটা মেয়ে নেমে আসে। আমার বুঝতে বাকি নেই যে এটাই সেই রূপসী নারী, সারা মুখে কালো কাপড় পেঁচানো তার, কিন্তু সে আমার সামনে আসতেই মুখ থেকে কাপড় সরিয়ে ফেলল। আমি রূপসীকে দেখিয়ে বড়সড় একটা ঝাটকা খেলাম, কারণ রূপসী আর কেউ না, রূপসী হলো আমার ভালোবাসার সেই প্রিয় মানুষটা তনু। তনুকে দেখে ভেতরে 1000 ভোল্টেজের কারেন্ট দৌড়াচ্ছে, কিন্তু সে আমায় দেখেনি এখনো। আমি হতবাক হয়ে তনুর দিকে তাকিয়ে আছি। কি হলো মিস্টার মাইকেল মুন্না, এভাবে চোখ ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছেন? কিছু না। কিছু না? সেটা তো দেখতেই পাচ্ছি। আরে টেনশন নিয়েন না। তনুর কথাবার্তার ধরন কেমন যেন পরিবর্তন হয়ে গেছে, তাছাড়া অনেক ওভার স্মার্টগিরি দেখাচ্ছে সে। এই যে রূপসী, নিজেকে একটু অতিরিক্ত লেজেন্ড মনে হচ্ছে না? অতিরিক্তটা আমার সাথেই যায়। আর মিস্টার মাইকেল, আপনার এসবে কান না দিলেও চলবে। আপনার সাথে যেই কাজে দেখা করতে এসেছি সেটা নিয়ে কথা বলি। জি ঠিক আছে, সেটাই আগে বলুন, কিন্তু তার আগে আমার কিছু জানার আছে। হ্যাঁ বলুন। আপনার এসব করার পেছনে আসল মাকসাদ কি? সেসবের উত্তর আমার কাছে নেই। নেই মানে কি? হ্যাঁ, এত মানুষকে খুন করলেন, এত মানুষের টাকা হাতিয়ে নিলেন, আর এখন এসে বলছেন এসবের আসল কারণ জানেন না? হাস্যকর বিষয়টা কেমন যেন। জানি না, বললাম তো, ব্যাস জানি না। আমার কাছে এসবের কোনো উত্তর নেই, কারণ সেই মানুষটা আমি না। সেই মানুষটার ছায়ার আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছে। সে এত সহজে কারোর সামনে আসবে না। আর আপনি কি ভেবেছেন এত সহজে আপনার সাথে দেখা করতে চলে আসবে? গেম খেলা হচ্ছে মনে হয় আমার সাথে। না,
গেম খেলা হচ্ছে না, আমি এসেছি আমার কাছে। তবে হ্যাঁ, সেই আমাকে তার ছদ্মবেশ ধরে আসতে বলেছে। কি কাজে এসেছেন আপনি? আবার একটা মানুষকে চাই। মানেটা ঠিক বুঝলাম না। মানেটা হলো আপনার জন্য একটা ছেলে কাজ করত, যার নাম হলো আকাশ মাহমুদ, যে কিনা আপনার অনেক কাছের লোক ছিল। আমার তাকে প্রয়োজন। আকাশ আর তনু কথা বলছিল, ঠিক সেই সময় হুট করে সিকান্দার সাহেব চলে আসেন। সাথে অনেক রক্ষিতা নিয়ে এসেছেন। তিনার উপরে হামলা না হওয়ার জন্য এত মানুষজন নিয়ে চলাফেরা করেন তিনি। সিকান্দার সাহেব কি ভেবে যেন আকাশের খবর পেয়েছে, তাই এখানে চলে এসেছেন। অন্যদিকে আকাশ এবং তনু দুজনেই থতমত খেয়ে যায়। আর সবচেয়ে মজার বিষয়, আকাশকে তনু চিনতে পারেনি। তার শরীরের গঠন এবং গলার কণ্ঠ পরিবর্তন হয়ে গিয়েছে আগের থেকে। এদিকে তনু মানুষজন দেখে চটজলদি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়, তারপর বেরিয়ে যায়। কিন্তু আকাশ সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। তার চরম লেভেলের রাগ হচ্ছে সিকান্দারকে দেখে। তখনই সিকান্দার আকাশের কাছে এসে বলে, ভাই, বহু কষ্টে আপনার খোঁজ বের করেছি। প্লিজ আমাদেরকে এভাবে মাঝপথে নৌকায় নিয়ে ভাসিয়ে দিবেন না। আপনি আমাদের না বাঁচালে আমরা সাগরের অতলে ডুবে যাব। রাগের পরিমাণ আরো বেড়ে গেল। জানোয়ারের বাচ্চা, তোর বাচ্চা মরার গোষ্ঠী মারি বলে গালের মধ্যে অনেক কয়টা থাপ্পড় বসিয়ে দিলাম। যদিও সে আমার থেকে বয়সে অনেক বড়। তার সাথে চল সহপাঠীরা আমাকে মারার জন্য এগিয়ে আসছে। তখনই সে সবাইকে বারণ করে আর আমার পা জড়িয়ে ধরে মিনতি করতে থাকে। তখনই সবাই বুঝে যায় আমি যেমন তেমন কোনো মানুষ না। ভাই, আপনার ইচ্ছে হলে আরও কয়েকটা মারেন, কিন্তু প্লিজ আমাদের প্রাণ বাঁচান। এই বেটা তোরা কি বলতো, কোন ছাতার মাথার নেতা তোরা? নিজেই সুরক্ষা নিজে করতে না পারলে এত বড় জায়গায় আসতে কে বলেছে তোদের? ভাই, সাহস ঠিকই ছিল, কিন্তু রূপসী নারী পুরো গলার পানি শুকিয়ে দিয়েছে সবার। আমার থেকেও বড় বড় নেতাদের হালত খারাপ হয়েছে, সেখানে আমার সাহস কি করে থাকবে? দেখ, মাথা এমনিতেই খারাপ আছে। বিশেষ একটা কাজে আসছিলাম, কিন্তু তোর বা হাত দেওয়ার কারণে সেটা মাঝ পথে থেমে গেল। সোজা বড় বড় কদম দিয়ে আমার চোখের সামনে থেকে পালা। আমি রূপসীর বিষয়টা দেখব। ঠিক আছে ভাই, আমি যাচ্ছি। সিকান্দার চলে গেল, কিন্তু আমি সেখানে এখনো দাঁড়িয়ে আছি, কারণ তনু একটু আগে আমার খোঁজ করছিল। আমার সেটাই যেন মাথায় ঢুকছে না। সে কি আবার আমায় ধরিয়ে দেবার প্ল্যান করছে, নাকি পুলিশের কাছে কি চলছে এই মেয়ের মাথায় আল্লাহ জানে। কিন্তু আরেকটা জিনিস ভেবে পাচ্ছি না যে তনু রূপসীর সাথে কি করে, তাদের ভেতরে কি চলছে। রূপসীর মতো একটা ভয়ঙ্কর মানুষের সাথে তনুর কাজটা কি? না, এটার পেছনে হয়তো বড় কোনো চক্রান্ত চলছে। হয়তো আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিবে বলে প্ল্যান করছে, না হয় রূপসীর হাতে তুলে দিবে বলে প্ল্যান করছে। হয়তো তারপর রূপসী এতদিন যেমন মানুষ খুন করেছে ঠিক একইভাবে আমাকেও খুন করবে। তনু হয়তো বদলা নিতে চায় কোনো কারণে আমার কাছ থেকে, কিন্তু আমি তো তার কোনো ক্ষতি করিনি, তাকে কোনো ধরনের অপমান বা কিছুই করিনি। কিন্তু সে উল্টো আমার সাথে সমস্ত কিছু করেছে, প্রতারণা করে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে, আমার ভালোবাসাকে অপমান করেছে। প্রতিশোধ নিলে তো আমার নেওয়া উচিত তার থেকে, কিন্তু সে কেন আজ এসবের সাথে জড়িত হয়ে আমাকে তালাশ করছে? ধুর, মাথায় কিছু কাজ করছে না। সেখান থেকে বাসায় ফিরে এলাম। বাসায় এসে চুপচাপ বসে বসে নীরবতা পালন করছি আর তনুর বিষয়টা ভাবছি। ঠিক তখনই ফোনে কে যেন কিছু একটা সেন্ড করে। জিনিসটা মূলত আমার জিমেলে এসেছে। আমি এদিক সেদিকে না করে জিমেলটা ওপেন করলাম। জিমেল ওপেন করতেই দেখি সেই রূপসীর ব্ল্যাঙ্ক জিমেল থেকে আমার একটা ছবি এসেছে। থতমত খেয়ে গেলাম নিজের পিক দেখে। হঠাৎ এই মেয়ে আমার পিক সেন্ড করলো কেন? আর তাছাড়া এই পিক পেয়েছে কোথায় সে? তখনই আর একটা ফাইল সেন্ড করে রূপসী। দেরি না করে সেটা ওপেন করলাম। সেটার মাঝে একটা চাকার মতন রিং ঘুরপাক খাচ্ছে। রিংয়ের আশেপাশে সংখ্যা লেখা আছে 10 থেকে 100। রূপসী আমায় কমান্ড করলো সেটা ঘোরানোর। আমিও ঠিক সেটা ঘোরালাম। রিং বা কাটা যেটাই বলেন সেটা গিয়ে 40-এর মাঝে থেমে গেল। রিংয়ের মাঝে প্রতিটা সংখ্যার ডিস্টেন্স 10 করে করে। তখনই রূপসী আমায় মেসেজ করে জানিয়ে দেয় যে আপনি 40 কোটি টাকা জিতেছেন। কাল সেটা অমুক স্থানে আপনাকে দেওয়া হবে, কিন্তু সেটা একটা শর্তে। আপনাকে আসার সময় আকাশ মাহমুদকে নিয়ে আসতে হবে, আর কাল আমি স্বয়ং আজকে সেই মেয়েটিকে নিয়ে আপনার মুখোমুখি হব। তারপর আপনার সাথে আমার বোঝাপড়া হবে, আর সেই মেয়ে আকাশের সাথে বোঝাপড়া করবে।
রূপসীর কথা শুনে এবার আরো বড় ঝটকা খেলাম। এই মেয়ে চায় কি, কিছুই তো মাথায় ঢুকছে না। আমি তো মাইকেল, আমি তো আকাশ মাহমুদ। আমাকে দিয়ে তনু কি কাজ হাসিল করতে চায় কে জানে। না, কালকে আমি তাদের ঠিকানায় যাব, আর সেখানে গিয়ে উল্টো পাল্টা দেখলে সোজা আস্ত গেলে খাবো। পরের দিন সময় মতন সেখানে চলে গেলাম। গতকালের ন্যায় আজকেও মুখে কালো কাপড় বাঁধা রূপসী নিচেই আমায় গতকাল ঠিকানা দিয়েছে। আমি জায়গা মতন আমার ছেলে পেলে সেট করে রেখেছি। আর যাই হোক, রূপসীর একটা হাস্ত হবেই। ভালোই ভালোই সমস্ত কিছু হলে তো ঠিক আছে, না হয় রূপসীর অবস্থা খারাপ করে ছেড়ে দিব আমি। রূপসীর দেওয়া ঠিকানা মতন স্থানে গিয়ে দাঁড়িয়ে আছি, তখনই দেখি অনেক করে কালো গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো। আর তার ভেতর থেকে তনু বেরিয়ে এলো, আর তার সাথে অনেক কয়জন মানুষ জল নেমে এলো। সবার হাতেই অস্ত্র। তনু এক আমার কাছে এগিয়ে এসে আমাকে অবাক করে দিয়ে আমার কপালে গুলি ঠেকিয়ে ধরে আর বলে, আকাশ কই? কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? ভূত দেখে ফেলেছেন মনে হয় নিজের চোখে। এই যে কি সমস্যা, কি করতে জায়গায় মিট করতে বলেছেন তাই বলেন। তনু আচমকা আকাশকে এইভাবে দেখতে পেয়ে তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ তার যেন বিশ্বাসই হচ্ছে না কোনো কিছু। তার চোখের সামনে আকাশ দাঁড়িয়ে আছে। তার কল্পনার বাইরে ছিল যে এই আকাশে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া মাইকেল মুন্না। সে এমনভাবে আকাশের দিকে তাকিয়ে আছে, মনে হয় যেন সে নিজের চোখের সামনে প্রত্যাশিত মৃত্যুর ফেরেশতাকে দেখে ফেলেছে। কি হলো, এইভাবে তাকিয়ে আছেন কেন? ভূত দেখে ফেলেছেন মনে হয় নিজের চোখে। তনু কোনো কথা না বলে গালে হাত দিয়ে মাটি থেকে উঠে বসে, এসে আকাশের সামনে দাঁড়িয়ে তার গাল থেকে হাত সরিয়ে দু হাতে আকাশের মুখ স্পর্শ করে। সে যেন এখনো বিশ্বাসই করতে পারছে না যে আকাশ তার সামনে দাঁড়িয়ে আছে। এই যে কি সমস্যা, কি করতে এই জায়গায় মিট করতে বলেছেন তাই বলেন। তোমায় দেখার জন্য। মানে কি এসবের? দেখুন, মাথা টাথা খারাপ করবেন না। আমার হাতে বেশি একটা সময় নেই, আমার অন্য কাজ করতে হবে। সো তাড়াতাড়ি বলুন, রূপসী নারী কোথায়? আর আকাশের তালাশ করা হচ্ছে কেন? কারণ তোমাকে যে আমার প্রয়োজন, তাই তোমাকে তাল্লাশ করছি। দেখুন, মস্কারি করার সময় নেই। আমার সাথে আপনার প্রয়োজন সেই বহুকাল আগে শেষ হয়ে গিয়েছে। এত সময় পর এখনো আমাকে আপনার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। আর আমারও আপনার সাথে কোনো কাজ নেই। সো তাড়াতাড়ি রূপসীকে সামনে আসতে বলুন, তার সাথে বোঝাপড়া করে এখান থেকে চলে যাব আমি। ঠিক আছে, রূপসী নারীকে সামনে আসতে বলছি, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর চাই। সেটা দিলে তিনি নিজেই তোমার সামনে চলে আসবে। মানে কি? আর কিসের প্রশ্ন? তুমিই তো আকাশ মাহমুদ, তাহলে তুমি নিজেকে মাইকেল মুন্না বলছো কেন? হ্যাঁ, আমি আকাশ মাহমুদ, আর আমি কালো জগতের বেতাল মাইকেল মুন্না। আমার আসল পরিচয় কখনো আপনাকে দিইনি আমি, কারণ আমি চাইতাম না আপনি আমার সেই কালো দুনিয়া সম্পর্কে জানেন। শুধু আপনি কেন, আমি চাইতাম না যে অন্য কোনো মানুষও আমার আসল পরিচয় জানুক, তাই লুকিয়ে রেখেছিলাম সেই বিষয়টা। তনুর যেন সমস্ত কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, তার কলিজা ধুকপুক করছে। আকাশ যদি এবার তার সাথে রিভেঞ্জ নেয় এখন, কারণ সে তো আকাশকে পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিল। অন্যদিকে তনুর সাথে অস্ত্র সামগ্রী নিয়ে যারা ছিল তারা ভয়ে পিছনে চলে গিয়েছে, কারণ তারা আসল মাফিয়াকে দেখে ফেলেছে। কে সেই কালো জগতের মাইকেল মুন্না। মাইকেল মুন্নার নাম শুনেই তারা জায়গায় দাঁড়িয়ে থাকার সাহস করতে পারেনি। তনুর দলবলের এইরকম কাণ্ড দেখে তনুও ঘাবড়ে যায়। কি হলো, প্রশ্নের উত্তর তো পেয়ে গেছেন, এবার গিয়ে রূপসী নারীকে সামনে আসতে বলুন। আকাশ, আমি রূপসী নারী। কি, আপনি রূপসী নারী মানে? আগেরবার তোমার কাছ থেকে কিছু কথা লুকিয়েছিলাম আমি। মানেটা কি বলেন তো? মানেটা হলো আমি রূপসী নারী। সেদিন তোমাকে আমি কিছুটা মিথ্যে বলেছি। তার কারণ হচ্ছে, প্রথমে দেখাতেই নিজের আসল পরিচয় দিতে চাইনি মাইকেল মুন্নাকে। সেই পরিচয় না দেওয়ার পেছনেও একটা কারণ আছে। মাইকেল মুন্না যদি আমার কোনো ক্ষতি করে দেয়, তাই আমি প্রথম দেখাতে পরিচয় দেইনি। কিন্তু আমি জানতাম না তুমি সেই মাইকেল মুন্না। তনুর কথা শুনে থ হয়ে গেলাম। ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু এত খুন খারাপি করলেন কি কারণে? সেসব আমি করিনি, সেসব আমার সহপাঠী করেছে। তবে সেসবের সাথে আমিও জড়িত আছি। মেয়েটার মুখ থেকে একটার পর একটা শকিং নিউজ শুনে মাথা পুরোপুরি আউলে যাচ্ছে। এই যে
প্লিজ একটু খোলাখুলি বলুন সমস্ত কিছু। আর আপনার এই পথে আসার কারণ কি সেটাও একটু ক্লিয়ার করে বলুন, কারণ আপনি তো আগে এমন ছিলেন না। এই পথে আসার আসল কারণটা হচ্ছে তুমি। মানে কি? আমি কি আপনাকে এই পথে আসতে বলেছিলাম? না বলনি, কিন্তু আমার এই পথে আসার একমাত্র কারণ হচ্ছে তুমি। তোমার যখন আমি পুলিশে ধরিয়ে দিতে পুলিশ আনে, তখন তুমি সেখান থেকে পালিয়ে যাও। আমি তখনও মাইকেল মুন্না এবং তার কাজ সম্পর্কে জানতাম না। আমি জানতাম না যে সে ভালোর জন্য কাজ করে, আর তখন তুমি খুন করে বসলে, তাই আমি তোমার বিরোধিতা করেছি। কিন্তু পরে যখন তুমি আমাকে ছেড়ে দূরে চলে গেলে এবং মাইকেল মুন্নাও তোমার জন্য মাফিয়া ছেড়ে দিল, তখনই সবটা আস্তে আস্তে আমার কাছে ক্লিয়ার হয়। আশেপাশের মানুষের কাছে তোমার সম্পর্কে জানতে থাকি। কলেজের সবাই তো তোমার বিষয় ভালোই বলেছে এবং মাইকেল মুন্না নামেও ভালো বলেছে। সেটা তুমি, কারণ মানুষ তো আর জানে না যে কে মাইকেল মুন্না। তারপর তুমি মাফিয়া ছেড়ে দেওয়ার পর এত এত অন্যায় আর অবিচার বেড়ে গেছে সারা দেশে, যাতে করে মানুষ হাই হাওতা শুরু করে দিয়েছে। সবাই তখন তোমার জন্য আফসোস করছে যে মাফিয়া আর মাইকেল থাকলে আজ এমনটা হতো না। তাছাড়া তোমার কথা একদিন মাহিনও আমাকে বলে, তারপর তুমি কেমন মানুষ, ফেরেশতা আর শয়তান, সেটা আমি উপলব্ধি করতে পারি। দেখো, আমিও কিন্তু তোমায় কম ভালোবাসতাম না, কিন্তু তখন আমি এটা মানতে পারিনি যে তুমি খুন করেছো। তাই ভালো খারাপ বিচার না করে তোমার উপরে চটে বসে ছিলাম। আমার জায়গায় অন্য কেউ হলেও কিন্তু সেম কাজটাই করতো। তবে পরে যখন সবটা জানতে পারলাম, তখন তোমার জন্য মনটা ব্যাকুল হয়ে গেল। তখন তোমার ভালোবাসা আর তোমাকে মিস করতে শুরু করলাম। কিন্তু তার আগে তুমি আমায় রেখে অনেকটা দূরে হারিয়ে গেছো। তুমি আমাকে ছেড়ে হারিয়ে গেছো। আমার কাছে মৃত্যুর চাইতেও যে ভয়ানক ছিল সেটা। আমার এমন অবস্থা হয়ে গিয়েছিল যে আমি পুরো পাগল হয়ে গিয়েছিলাম। প্রায় কয়েকদিন খাওয়া দাওয়া বন্ধ হচ্ছিল আমার, যার কারণে হসপিটালেও অ্যাডমিট থাকতে হয় আমাকে। হসপিটালের বেডে শুয়েও খোদার কাছে অনেক চেয়েছি তোমাকে, কিন্তু তুমি যে সেই হারিয়ে গেছো, আর ফিরে পাইনি তোমাকে। তাই তখনই একটা নিয়তি করি ভেতরে ভেতরে যে আমি যে মানুষটার সম্পর্কে না জেনে তাকে ভুল বুঝে হারিয়ে ফেলেছি, তাহলে আমি তার রাস্তা অনুসরণ করেই চলবো। তুমিও মানুষের ভালো চাইতে সব সময়, আর আমিও মানুষের ভালোর জন্য এই পথে নেমে এসেছি। তবে হ্যাঁ, এসবের পেছনে আমার দুইটা উদ্দেশ্য ছিল। এক, মানুষের উপকার করা। দুই, মানুষের রক্ত চুষে চুষে যারা টাকার বিছানায় ঘুমোয়, রাতের আঁধারে যারা মেয়েদের ধর্ষণ করে, চোরাভাবে যারা অস্ত্র বা মাদক বিক্রি করে সমাজ দূষিত করে, তাদেরকে শেষ করা। তাই আমি সেই সকল মানুষকে মেরে ফেলার প্ল্যান করি যারা গরিবদের ওপর অন্যায় অবিচার করে এবং দেশের শত্রু, যারা দেশের থেকেও দেশের মানুষের রক্ত চুষে চুষে খাচ্ছে। আমি তাদেরকে মেরে তাদের অ্যাকাউন্টের সমস্ত টাকা আমার টিমের প্রফেশনাল হ্যাকার দিয়ে হ্যাক করিয়ে গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছি। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো আমি এসব থেকে মাইকেল মুন্নার নজরে আসা। কারণ তোমায় আমি তন্ন তন্ন করে সারা শহর খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তখনও আমার এটা মাথায় ছিল যে তুমি মাইকেল মুন্নার জন্য কাজ করো, তাকে পেলে আমি তোমায়ও পেয়ে যাব। তাই আমি এই রকম সমস্ত কাজ করি। পরে অবশেষে আজ আমি পেয়েই গেলাম। তনুর কথা শুনে মাথা চক্কর খেতে শুরু করলো আমার। মনে হচ্ছে যেন শরীরের ভেতরে ভূমিকম্প হচ্ছে। আমার সারা শরীর কাঁপছে। একটা মানুষ চাইলে কত কি না করতে পারে, তাই মেয়েকে না দেখলে কখনো বুঝতাম না। আচ্ছা, একটা কথা, আপনার ভেতরে মানুষ খুন করার সাহস হলো কিভাবে? কারণ আপনি তো আগে এমন ছিলেন না। আর এত সব একা করলেন কি করে? এসব তো আমি একা করিনি, আমরা তিনজন মিলে করেছি সমস্ত কিছু। তবে হ্যাঁ, সহপাঠী হিসেবে অনেক মানুষকে ব্যবহার করেছি আমরা। তবে তিনজনই ছিলাম আসল এই কাজের মধ্যে। একজন খুন করেছে, আরেকজন প্রফেশনাল হ্যাকার, আর আমি খালি নাম ব্যবহার করেছি। কারণ খুনটুন বা হ্যাকার আমাকে দিয়ে হবে না।
আমি শুধু সাকসেস প্ল্যান বানিয়ে তাদেরকে দিয়েছি আর তারা সমস্ত কাজের আঞ্জাম দিয়েছে। বাপরে বাপ, এত সমস্ত কিছু করেছেন আপনি? সবটাই তোমাকে পাওয়ার জন্য করেছি। আমাকে পাওয়ার জন্য করলেও কি লাভ হবে? জেনে হোক বুঝে হোক, সেই বহুকাল আগেই তো আপনি আমার ভেতরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছেন। আমি জানি না তুমি আমায় আপন করে নিবে কি নিবে না, তবে এইটুকু বলবো, আজ পুরোপুরি পাক্কা প্ল্যান করে এসেছি আমি যে তোমার সাথে দেখা হওয়ার পর যদি তুমি আমায় আপন করে নাও, তাহলে নিজের সেফটির জন্য যে মেশিনটার সাথে রেখেছি সেটার সব কয়টা বুলেট নিজের মাথার খুলির মধ্যে ঢুকিয়ে দেব, কারণ আর সম্ভব না তোমাকে ছাড়া থাকা আমার। এমনিতেও যে মরে গেছি, তোমায় না পেলে একদম পাক্কা মরে যাব। প্লিজ তুমি আমায় আপন করে নাও, আমি আর কোনোদিন তোমায় ভুল বুঝবো না। প্লিজ আমায় নিজের করে নিয়ে আমায় বাঁচিয়ে নাও না প্লিজ। তুই আমাকে কষ্ট দিছিস মনে, তোকে তো এত সহজে আপন করবো না আমি। হ্যাঁ, তুই হয়তো ভুল করেই কষ্ট দিয়েছিস আমায়। তোর জায়গায় অন্য কেউ হলে সেম কাজটাই করতো, কিন্তু কষ্ট তো পেয়েছি আমি, এবার তোমাকেও একটু পেতে হবে। না, তোমাকে আর গ্রহণ করতে পারবো না আমি। আমার লাইফে অন্য কেউ চলে এসেছে, তোমার মতন মেয়ের আর জায়গা নাই আমার লাইফে। আমি অন্য কাউকে ভালোবাসি, তোমাকে আর ভালোবাসতে পারবো না আমি। সরি তনু। আকাশের মুখ থেকে অন্য মেয়ের কথা শুনে তনু মেশিন বের করে নিজের কপালে ঠেকিয়ে গুলি চালিয়ে দেয়। আকাশ তনুর কাণ্ডে দেখে বাকরুদ্ধ হয়ে যায়। কি করলো তনু এটা? সে সত্যি সত্যি নিজেকে শেষ করে দিল। পুরোপুরি শকড হয়ে দাঁড়িয়ে আছে আকাশ। তখনই পাশ থেকে পুলিশ অফিসাররা চেঁচিয়ে ওঠে, স্যার আপনি টেনশন করবেন না, আমরা হাওয়ায় গুলি চালিয়েছি। তনু প্রথমে শক হয়ে যায় গুলির আওয়াজ শুনে, কারণ সে তো গুলি চালায়নি। তাহলে গুলিকে চালিয়েছে? পরে গিয়ে দেখে পুলিশের লোকজন ঘটনাস্থলে চলে এসেছে আর তারাই হাওয়ায় গুলি চালিয়েছে। এই যে আপনারা এখানে কি করছেন? স্যার আমরা বিশেষ অপারেশন করে জেনে গেছি যে রূপসী নারীকে, তাই তাকে গ্রেপ্তার করতে এসেছি আমরা। উপর থেকে অর্ডার এসেছে ওনাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার জন্য। তোরা আমায় চিনিস তো আমি কে? জি স্যার, আপনাকে চিনি, আমি আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার মাইকেল মুন্না। আমরা এখানে আসার আগে একটা মিটিং হয়, সেখানে আপনাকে আমরা দেখেছি। বিশেষ এক তত্ত্ব সন্ধানীর মাধ্যমে জেনেছি আপনি আর রূপসী নারী একত্রে মিট করবেন। আমরা এখানে আসলেই রূপসী নারীটা কে সেটা স্বচক্ষে দেখতে পাবো। আমাদের তত্ত্ব সন্ধানীর তথ্য অনুযায়ী আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি হলো রূপসী নারী, তাই আমরা রূপসীকে গ্রেপ্তার করে এখান থেকে নিয়ে যাব। এখন কি বলেছিস শুনিনি, আবার বল কথাটা। তনু চুপচাপ দাঁড়িয়ে আছে। স্যার উপর থেকে অর্ডার এসেছে রূপসী নারীকে গ্রেপ্তার করে নিয়ে যেতে। তোদের মনে কি মরণের ডর ভয় নাই, না নিজের জীবনের ভালোবাসিস না তোরা? কোনটা? তোরা কোন সাহসে আমার সামনে থেকে ওকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার কথা বলিস? স্যার কি করব, উপর থেকে যে অর্ডার এসেছে তাই তাকে বাধ্য হয়ে গ্রেপ্তার করতে হবে আমাদেরকে। দেখি তোদের কত বড় মুখের পাটা যে ওর গায়ে হাত লাগাতো। কোন বাপের বেটার সেই দুঃসাহস আছে, আমিও একটু দেখি। আকাশের কথা শুনে সবাই চমকে যায়, কারণ আকাশ তার কথা বলার ধরন পাল্টেছে আর সামনে এগোবার মতন সাহস কেউ করতে পারে না। তাও একজন সাহস করে বলে, স্যার প্লিজ ওনাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে দিন, না হয় আমাদের চাকরি থাকবে না। আকাশের চরম রাগ উঠে যায় পুলিশ অফিসারের কথা শুনে। সে পেছন থেকে মেশিন বের করে সোজা পুলিশের পায়ে গুলি চালিয়ে দেয়। এই দৃশ্য দেখে সবাই পেছাতে থাকে আর সেই পুলিশ অফিসারটা সজোরে চেঁচাতে শুরু করে, কিরে গ্রেফতার করবি না ওকে? কর গ্রেফতার। একটা কথা কান খুলে শুনে রাখ, মানুষটা খালি আমার, সে খালি আমার অধীনে থাকবে আর আমার চোখের সামনে থাকবে। তাকে কেউ আমার থেকে দূরে সরাতে চাইলেও তার কেয়ামত রটিয়ে দিব আমি। সো ভালোই তোরা সবাই এখান থেকে সোজা ফিরে যায়, তোদের উপরের লেভেলের সাথে আমার কথা হবে। আর তোরা এখন যারা রূপসীকে দেখছিস সবাই মুখে কুলুপ এঁটে নিবি, কারণ তোরা কেউ ওকে দেখিসনি। সো সবাই দফা হয় এখান থেকে। আকাশের কথা মতন সবাই চলে যায় সেখান থেকে। সেই আহত পুলিশটাকে তার সাথীরা হাতে করে নিয়ে যায়। পুলিশগুলো যেতেই তনু দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সরি কলিজা,
আমি না জেনে তোমার সাথে অনেক বড় অন্যায়টা করে ফেলেছি। প্লিজ আমায় মাফ করে দাও, আর আমায় মাফ করে নিয়ে নিজের বুকে টেনে নাও সারা জীবনের জন্য। নাও না। তোমায় সরি বলতে হবে না, কারণ দোষটা তোমার নয়, দোষটা আমার যে আমি তোমায় সমস্ত কিছু আগে খুলে বলিনি। তোমার জায়গায় অন্য কেউ হলেও সে একই কাজ করতো, আর আমিও তো চাই তোমাকে বুকে টেনে নিতে, কিন্তু সমস্যা হলো মা আমার বিয়ে অন্য একটা মেয়ের সাথে ঠিক করে ফেলেছে। তনু আকাশের কথা শুনে তার থেকে দূরে সরে যায়। তার মানে তুমি সত্যি সেই মেয়েকে ভালোবাসো? তার মানে তোমার একটু আগে বলা সমস্ত কথাই সত্যি? আরে না পাগল, ওসব তো মজা করে বলেছি, ওসব সত্যি হতে যাবে কেন? একদম খুন করে দেব বলে দিলাম, যদি আমি বাদে অন্য কোনো নারীর কাছে যাও তুমি। না না, যাব না। তাড়াতাড়ি মায়ের সাথে আমার বিষয়ে আলাপ করো, যেভাবে হোক বিয়েটা বাতিল করো। এখনই ফোন দিচ্ছি মাকে। পকেট থেকে ফোনটা বের করে মাকে ফোন করব, তখনই দেখি পলিটিশিয়ান সিকান্দারের ফোন। এই মানুষটাকে দেখলেই আমার রাগ উঠে যায়, তাই ফোনটা রিসিভ না করে কেটে দিলাম। কিন্তু সে তার পরপরই আবার ফোন দিল। এবার ফোনটা রিসিভ করে কি সমস্যা বুঝলাম না তো। ভাই প্লিজ দয়া করে ফোনটা কাটবেন না। কি হয়েছে সেটা বলেন। ভাই রূপসী নারীকে নিয়ে অনেক বড় বড় কর্মকর্তারা বোর্ড মিটিং বসেছে। সেখানে আর্মির মেজর থেকে শুরু করে অনেক দামি দামি লোকেরা আছেন। আপনি নাকি পুলিশের খোঁজকে বলেছেন রূপসী নারীকে গ্রেপ্তার করতে দিবেন না। হ্যাঁ বলেছি তো। না তেমন কিছু না, আসলে সবাই সেসব নিয়েই মিটিং বসেছিল, কারণ আপনার কথার অমান্য মিটিংয়ে নাই। কিন্তু জনগণকে তো কিছুই বলতে হবে, জনগণের কাছে তো কিছু একটা রাখতে হবে, যাতে করে তারা সেই সব বিষয় নিয়ে কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু কিভাবে সেটা সমাধান করব সেটা নিয়েই সবাই এই বোর্ড মিটিং। জনগণের কাছে এটা ভাইরাল করেন যে রূপসী নারী যে কোনো কিছু একটা দাবি করেছিল, আমরা তার চাহিদা পূরণ করায় সে এসব আর করবে না বলে ইস্তফা দিয়েছে। ঠিক আছে ভাই। তারপর ফোন কেটে দিলাম। কেটে দিয়ে আবারও মায়ের নাম্বারে কল দিলাম। হ্যাঁ, তুই কবে আসছিস? মা আজকে আসছি, আর একটা সমস্যা হয়েছে, তুমি বিয়েটা বাতিল করো। এই ছেলে কি সব বলছিস? বিয়ে বাতিল করব মানে? আমি সেসব করতে পারবো না। আমার মুখে জবান তো জবানি। তোর সমস্যা হলে আগে বলতি, এখন তীরে এসে কেন তরিস ডুবাচ্ছিস? মা প্লিজ ক্যান্সেল করবো বিয়েটা, আমি এসে সমস্ত কিছু বলছি। তারপর ফোন রেখে দিলাম মাকে আর কিছু বলতে না দিয়ে। তারপর আমার সেট করা ছেলেপেলেকে বললাম চলে যেতে, আর আমি তনুকে নিয়ে তৎক্ষণাৎ রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি পৌঁছতেই মা ছুটে এলো, কিন্তু আমার কাছে এসে মা থেমে গেল। তার কারণটা হচ্ছে তনুকে দেখে মায়ের যা বোঝার তিনি বুঝে ফেলেছে। তিনি কোনো কথা না বলেই আমার কাঁধের ব্যাগটা নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল। আমিও মায়ের পেছনে পেছনে তনুকে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করলাম। মা সোজা গিয়ে চুপচাপ খাটের উপর বসে আছে। মা কি হয়েছে তোমার? তুই যে এমনটা করবি কখনো ভাবিনি। আগে বলতি তোর পছন্দ আছে, খালি খালি আমার মান সম্মান নষ্ট করলি কেন? বুঝিয়ে বললেই তো হবে। ঘোড়ার ডিম হবে বেয়াদব ছেলে, আগে বললেই তো পারতি। ও হ্যাঁ, বলবি কেন? ওই মেয়ে তো তোর মাথা খেয়ে ফেলেছে। দোষটা তোর না, দোষটা ওই মেয়ে। ওই মেয়ের কারণে আমার মান সম্মান ধুলো মিশে চলে গেল। ওই মেয়ে তোর লাইফে না আসলে এই সব দিন দেখতে হতো না আমার। তনু আকাশের আম্মুর কথা শুনে শব্দ করে হেসে দেয়। তনুর এমন হাসি দেখে আকাশের আম্মু আরো রাগ উঠে যায়। এই মেয়ে এভাবে দাঁত কেলাচ্ছে কেন? হাসছে কেন? আমার এত বড় সর্বনাশ করে ওর হাসি আসছে নাকি? তাই না? তখনই তনুর মুখ থেকে হিজাবটা খুলে আকাশের আম্মুকে জড়িয়ে ধরে। আকাশের আম্মু তো পুরো অবাক হয়ে যায় তনুকে দেখে। এই মেয়ে তুমি এখানে কেন? আমি তো আপনার ছেলের বউ। আপনি যাকে আপনার ছেলের জন্য ঠিক করে এসেছেন তাকেই আপনার ছেলে বিয়ে করে নিয়ে এসেছে। কি করে সম্ভব এটা? মামনি, সেটা তো আমার অবাস্তব লাগছে। আমি কিছুদিন আগে যখন বাড়ি আসি তখন আপনি আমাকে আপনার ছেলের বউ করার জন্য ঘরে কথা বলতে আসেন, কিন্তু আমি আপনার ছেলেকে ভালোবাসতাম বলে আপনার সামনে আসিনি, কারণ আমার অন্য কোনো ছেলেকে বিয়ে টিয়ে করার ইচ্ছে ছিল না। আমি আপনার ছেলেকে বহু আগে থেকেই ভালোবাসি, তার জন্য অপেক্ষা করে বসেছিলাম এতটা দিন। আর তাছাড়া তখন এটা জানতাম না
যে আপনি আকাশের আম্মু আর আকাশ আপনার ছেলে, আর তার জন্যই তো আমাকে ঘরের বধূ করে নিয়ে যেতে চান। তনুর কথা শুনে আকাশের আম্মু তনুর কান টেনে ধরে। শয়তান মেয়ে, আগে বললি না কেন? তুই এসো তো আমার কাছ, তোর পরিচয় দিতে পারতি। মামনি, দিতে পারতাম, বাট আমি নিজেই শকড যে আপনি আকাশের আম্মু আর আকাশ আপনার ছেলে। বিষয়টা নিয়ে হয়েছে, থাক এবার যা, দুজন মিলে ফ্রেশ হয়ে আয়, আমি তোর বাসায় ফোন দিচ্ছি। আর হ্যাঁ, তোরা কি বিয়ে করে নিয়েছিস? দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। তনু একদিন আমার বাসা থেকে পরের দিন তার বাসায় চলে গেল। আসছে শুক্রবারে আমার বিয়ে। পাঠিকার তো ভুলেও আমার বিয়েতে আসবেন না, কারণ বিয়ে আমার, তাই আমি একাই খাবো। দেখতে দেখতে বিয়ে হয়ে গেল। তারপর কি আর ভাই, সে আগের কাহিনী। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু এবার আর কেউ এসে ঠেলা দিয়ে বাসর ঘরে ঢুকিয়ে দেয় নাই। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি বিয়ে তো করে নিয়েছি, এখন কপতি খেলা হবে। বাচ্চার বাপ হুমু আগামী বছরে আজ T20 চলবে বাসর ঘরে। তারপর কি আর, জাপানের বুলেট গতিতে চলার ট্রেনের ন্যায় দৌড়ে বাসর ঘরে ঢুকে গেলাম। কিন্তু পুরো কপাল হইলে যা হয় আর কি। বাসর ঘরে ঢুকে দেখি ফকিন্নি নাক ডেকে ঘুমোচ্ছে। তনুর এই দৃশ্য দেখে T20 খেলার সমস্ত মুড চলে গেল। রাগের চোটে মাঠের মধ্যে প্রস্রাব করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম, কিন্তু পরে ভাবলাম না, মানিজ্যত সবটাই নষ্ট হয়ে যাবে। তাই ওয়াশরুমে চলে গেলাম প্রস্রাব করতে। প্রস্রাব করছি, হঠাৎ সেই অবস্থায় শরীর কেঁপে উঠল, যেটা মানুষ প্রস্রাব করার সময় তার সাথে প্রায় ঘটে। নর্মাল একটা বিষয় এটা, কিন্তু আজ কেন যেন রাগ উঠে গেল। পুরো কপাল, আজ কপা দিয়ে T20 খেলবো ভাবছি বউয়ের সাথে, কিন্তু ফকিন্নে মার্কা বউটা ঘুমিয়ে গেল। আর এদিকে আমার T20 খেলার প্লেয়ারটা প্রস্রাব নিয়ে কাঁপা দিল। খেল ভাই খেল, জন্মের খেলা খেল। রাগের চোটে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে তনুকে কোলে তুলে নিয়ে তাকে বারান্দায় রেখে আসলাম, আর আমি কাঁথা বালিশ নিয়ে বিছানায় আর আমি ঘুম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি বিছানায় নাই। ফকিন্নিটা আমার বিছানা থেকে ফ্লোরে ফেলে দিয়ে মাঝরাতে সে এসে আবার বিছানায় ঘুমিয়েছে। কি পরিমাণ রাগ যে উঠছে তা বলে বোঝাতে পারবো না। দাঁড়া, T20 সকালে খেলবো। ফ্লোর থেকে উঠে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। আমি তাকে জড়িয়ে ধরে তার ঘুমটা ভেঙে গেল। তনুর দুই হাত বিছানায় চেপে ধরে তাকে কাতুকুতু দিতে শুরু করলাম। সে সাপের মতন বিছানায় মোড়ামুড়ি করছে আর আমি খিক করে হাসছি। এটা রাতে T20 খেলতে না দেওয়ার ফল। ঠিক তখনই তনু শরীরে শক্তি খাটিয়ে আমার থেকে ছুটে গেল। তারপর সে আমার বুকের উপরে উঠে বসলো। কি T20 খেলার অনেক শখ না তোমার? হুম হুম, দাঁড়াও, খেলাচ্ছি তোমাকে T20। তারপর তনু আকাশের ঠোঁটে নিজের দাঁত পিষে কামড় দিয়ে কামড়াতে শুরু করে। এদিকে আকাশের অবস্থা 12টা। সে ভেবেছিল সে T20 খেলবে বউয়ের সাথে, কিন্তু ইতিহাস আজ উল্টো করে দিয়েছে। তার বউ তার সাথেই T20 খেলতে শুরু করে।